হোপফুলি আমি অডিবল। যদি অডিবল হই তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করবো। সো আজকে আমাদের জেনারেল ম্যাথের ক্লাস নাম্বার 10। আজকের টপিকটা দেখতে পাচ্ছ, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনস অ্যান্ড প্রবাবিলিটি। সো পারমিউটেশন এবং কম্বিনেশনটা ফার্স্টে পড়াবো অ্যান্ড দেন প্রবাবিলিটি পড়াবো। অ্যান্ড প্রবাবিলিটিতে গিয়েও দেখবা যে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে। সো শুরু করি আমরা পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন দিয়ে। ইন দ্য মিন টাইম যদি আমার কথা কোনো একটা পর্যায়ে গিয়ে শোনা না যায় বা এনি টেকনিক্যাল ডিফিকাল্টি যদি ফেস করো বা আমি করি, আমাকে জানাবা প্লিজ, একটু রেসপন্ড করবা। ওকে, প্রথমেই আমরা আসি যে পারমিউটেশন এন্ড কম্বিনেশন এই বিষয়টা আসলে কি। সো আমি একটা খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, এটা দিয়েই তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবা। দেখো, 1 নম্বরে সোজা কথায় আমি যদি বলতে চাই পারমিউটেশন এবং কম্বিনেশন এই দুটো কনসেপ্টের একটা বাংলা হচ্ছে বিন্যাস আর একটার বাংলা হচ্ছে সমাবেশ। সো পারমিউটেশনটাকে আমরা বলি বিন্যাস আর কম্বিনেশনটাকে বলি আমরা সমাবেশ। আচ্ছা, বিন্যাস সমাবেশ এটা একটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা কনসেপ্ট, বাট দেখা যাচ্ছে যে গত 2-3 বছর ধরে আমাদের সবাই মোটামুটি শর্ট সিলেবাস, এইচএসসি তেও শর্ট সিলেবাস ছিল, এসএসসি তেও শর্ট সিলেবাস ছিল, এন্ড অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে সবাই এই চ্যাপ্টারটা স্কিপ করে যাচ্ছে। এন্ড এই চ্যাপ্টারটা স্কিপ করে যাওয়ায় অ্যাডমিশন সিজনে এসে দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারটাতে হাত দিলে একটা অন্যরকমের ভয়ভীতি কাজ করতেছে। আসলে ভয়ভীতির কিছুই নাই। পারমুটেশন এবং কম্বিনেশনের আলোচনাটা অনেক বিশাল, বাট আমাদের অত কিছু পড়তে হবে না। আমাদের খুবই একটা স্পেসিফিক এরিয়া পড়তে হয়। বেসিক ফর্মুলাগুলো জেনে জাস্ট কয়েকটা ম্যাথ টাইপ প্র্যাকটিস করলেই অ্যাকচুয়ালি এখান থেকে তুমি কয়েকটা প্রবলেম কমন পাবা। সো আমি বললাম যে পারমুটেশনটা হচ্ছে বিন্যাস, কম্বিনেশনটা হচ্ছে সমাবেশ। বাংলা আমার জানার দরকার নাই, অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি এটা আগে বলি। দেখো, ধরো যে তোমাকে আমি তিনটা নাম্বার দিলাম, সরি তিনটা লেটার দিলাম, এ বি সি। তিনটা লেটার দিলাম, খুব ভালো কথা। তিনটা লেটার দিয়ে আমি বললাম যে এই তিনটা লেটারকে আমি মোটে কত ভাবে সাজাতে পারি। এই তিনটা লেটারকে রিপিট না করে মোটে কতবার সাজাতে পারি। এই যে সাজানোর প্রক্রিয়াটা, এটাকেই আমরা বলি পারমিউটেশন। একটু কনফিউজ লাগতে পারে, কনফিউশন থাকতে পারে, আমি আর একটু ক্লিয়ার করি। ধরো এ বি সি, এখানে লেটার কয়টা আছে? এখানে কিন্তু তিনটা লেটার আছে, তাই না? এ বি সি, তিনটা লেটার আছে, 1 2 3, তিনটা লেটার, খুব ভালো কথা। এখন তাহলে আমাকে বলতেছে যে এই যে এ বি সি তিনটা লেটার আছে, বা এটাকে যদি আমি একটা হোল ওয়ার্ড হিসেবে ধরি, এটাকে কত ভাবে সাজানো সম্ভব। ওকে, আচ্ছা চলো এক এক করে সাজাই। তো এবিসি তে প্রথমে এ আছে, এটা একটা সাজানোর ওয়ে হতে পারে, তাই না? এটা একটা সাজানোর ওয়ে হতে পারে। সিমিলারলি যদি আমি একটা নিই, এই ধরো যে এবিসি এর মধ্যে থেকে আমি একটা লেটার নিলাম। আচ্ছা, ফাহিম, কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ফাহিম কি অ্যান্সার দিছো তুমি? আচ্ছা, সো আমি বুঝাই দেই আগে তোমাকে যে কনসেপ্টটা কি। সো কনসেপ্টটা দেখি, তারপর আমরা প্রবলেমসও করবো, সমস্যা নাই। সো দেখো, সো এ বি সি, ঠিক আছে, এটাকে পারমিউট করতে হবে। সো এটাকে কতভাবে সাজানো যেতে পারে। এখন এর মধ্যে থেকে আমি চাইলে তিনটা লেটারও চুজ করতে পারি, চাইলে দুটোও চুজ করতে পারি, চাইলে একটাও চুজ করতে পারি। এটা দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, ধরো আমি প্রথমে একটা করে লেটার চুজ করলাম, তাহলে এটাকে সাজানো যেতে পারে কিভাবে? এ একটা ভাবে সাজানো যেতে পারে, আরেকটা ভাবে সাজানো যেতে পারে হচ্ছে তোমার বি, তারপরে সি। এই তিনটা হচ্ছে সাজানোর একটা রূপ, যখন আমি একটা পিক করতেছি এই তিনটার মধ্যে থেকে। এখন সিমিলারলি যদি এ বি সি এর মধ্যে থেকে আমি দুটো পিক করি, যে কোনো দুটো পিক করি, ধরো আমি দুটো পিক করলাম, তখন কিভাবে সাজাবো? তখন সাজানোর একটা হয়ে হতে পারে, ধরো এ আর বি নিলাম আমি একবার, সিমিলারলি বি আর এ নিলাম। সো এই অর্ডারটা কিন্তু ম্যাটার করতেছে, অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা। সিমিলারলি আমি বি সি নিতে পারতেছি, সি বি নিতে পারতেছি, তাই না? সিমিলারলি ধরো যে এসি নিতে পারতেছি, সি এ নিতে পারতেছি, খুব ভালো কথা। সো এই সবগুলো দিয়ে কিন্তু সাজানো পসিবল হচ্ছে যখন আমি কি করব, দুটো পিক করব। একটা পিক করলে এরকম, দুটো পিক করলে এরকম। এখন কি হবে যদি আমরা তিনটা পিক করি, ধরো তিনটা পিক করছি, তখন বিষয়টা কিরকম দাঁড়াবে? তিনটা পিক করলে একটা সাজানোর ওয়ে হতে পারে এ বি সি, সাজানোর আরেকটা ওয়ে হতে পারে এ সি বি, আরেকটা ওয়ে হতে পারে তোমার, এটাকে আমি একদম পিছিয়ে দিয়ে দিলাম সি বি এ, বা ধরো সি এ বি। সিমিলারলি আরেকটা হতে পারে বিসিএ বা বিএসসি। সো সবগুলোতেই কিন্তু বেশ কিছু কি হচ্ছে পারমিউটেশন আমি পাচ্ছি। সো পারমিউটেশনে কি দাঁড়ালো ব্যাপারটা, যে আমি এই যে তোমার লেটার গুলো আছে এবিসি, এগুলো কি করতেছি, বিভিন্নভাবে সাজাচ্ছি উইদাউট রিপিটেশন। খেয়াল করে দেখো, আমি কিন্তু রিপিট করি নাই।
এই যে এ বি সি প্রত্যেকটা কিন্তু আলাদা, প্রত্যেকটাই কিন্তু ইউনিক। এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদের অ্যাসর্টমেন্টটা কি হবে, ইউনিক অ্যাসর্টমেন্ট, ইউনিক অ্যাসর্টমেন্ট বা ইউনিক ভাবে সাজাতে হবে আমার সোজা কথা, একটা দুইবার রিপিট হওয়া যাবে না, ঠিক আছে। এখন আমি এখানে খেয়াল করে দেখলাম এবিসি কে বিভিন্ন ভাবে সাজিয়ে আমি এখানে এই যে একটার জন্য তিনটা পেলাম, দুইটার জন্য কয়টা ছয়টা পেলাম, তিনটার জন্য ছয়টা পেলাম। এটা হচ্ছে পারমুটেশন, মোদ্দা কথা। এখন এই সেম কনসেপ্টটাকে আমরা কম্বিনেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, বাট কম্বিনেশনের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে। ফান্ডামেন্টাল তফাৎটা হচ্ছে এখানে অর্ডারটা ম্যাটার করবে, অর্ডারটা ম্যাটার করবে না, সরি, অর্ডারটা ম্যাটার করবে না। পারমিউটেশনের ক্ষেত্রে অর্ডারটা ম্যাটার করে, আর কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডারটা ম্যাটার করে না। সো এখানে আমি ছোট করে লিখে রাখি যে পারমিউটেশন অর্ডার ম্যাটার্স। সো অর্ডার ম্যাটার্স এই কথাটা দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি খেয়াল করে দেখো। আমি যখন সাজালাম দুটো নিয়ে, তখন এ বি আর বি এ, এই দুটো কিন্তু দুটো আলাদা আলাদা অ্যাসর্টমেন্ট বা দুটো আলাদা আলাদা বিন্যাস, ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখো এ বি আর বি এ এরা কিন্তু এসেনশিয়ালি একই জিনিস, ঠিক আছে। যদি আমি এই দুটোকে দুটোর অর্ডার যদি আমার কাছে ইম্পর্টেন্ট না হয় তাহলে কিন্তু দুটো একই জিনিস। বাট পারমিউটেশন আমরা কি বলছি, পারমিউটেশন আমরা বলছি যে অর্ডার ম্যাটার্স, অর্ডার ম্যাটার্স, অর্ডার যেহেতু ম্যাটার করে এই জন্য আমরা এই দুটোকে আলাদা আলাদা পারমিউটেশন হিসেবে লিখতেছি, ঠিক আছে। এখন সেম কাজটা আমরা করব কি কিসের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে। সো কম্বিনেশনে গিয়ে কি দাঁড়ায় ব্যাপারটা দেখো, আমাদের সেম লেটার তিনটা এ বি সি, এই তিনটার মধ্যে থেকে আমি একটা নিব, একটা নিলাম তাহলে কি হবে, ধরো একটা নিছি, একটা নিলে কি হবে, ওই সেম এ বি সি এগুলোই আমার কম্বিনেশন আছে। সিমিলারলি দুইটা যদি নেই তখন কি হবে ব্যাপারটা দেখো, এ বি, বাট এবারে কি আমি বিএ লিখতে পারবো, বিএ কিন্তু লিখতে পারবো না, কারণ আমার কাছে অর্ডার ম্যাটার না, আমার কাছে যে এলিমেন্টটা ম্যাটার করতেছে। এই যে এ বি সি এগুলো আদৌ আছে কি নাই এটাই ম্যাটার করতেছে আমার কাছে। খেয়াল করে দেখো এই যে এ বি আর বি এ দুটোতেই কিন্তু দুটো এলিমেন্ট, কি এলিমেন্ট, এ আর হচ্ছে বি, বি আর হচ্ছে এ, দুটো এলিমেন্ট কিন্তু সেম। যেহেতু কম্বিনেশনে অর্ডার ম্যাটার করে না বা ক্রম ম্যাটার করে না বা সিরিয়াল ম্যাটার করে না, এই জন্য সিরিয়াল ম্যাটার করে না, এই জন্য আমরা বিএ লিখতে পারবো না। এখন আমাকে কমপ্লিটলি ইউনিক দুটো এলিমেন্ট চুজ করতে হবে। কি কি চুজ করবো আমরা, ধরো বি সি চুজ করলাম, ঠিক আছে। সিমিলারলি আরেকটা কি চুজ করতে পারি, সি এ চুজ করতে পারি। এখানে দেখো আমাদের কম্বিনেশন কিন্তু শ্রিঙ্ক করলো, কম্বিনেশন শ্রিঙ্ক করে কত হয়ে গেছে, তিনটা হয়ে গেল। বাট আমার পারমিউটেশনের ক্ষেত্রে কয়টা ছিল, ছয়টা ছিল, ছয়টা এখানে অর্ধেক হয়ে কয়টা হয়ে গেল, তিনটা হয়ে গেল। আচ্ছা খুব ভালো কথা, যদি আমার তিনটা লেটারই নেই তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় খেয়াল করো। আমি এ বি সি একটা নিলাম, আর কোনো কিছু কি নেওয়া পসিবল, খেয়াল করে দেখো তো। আর কিছু কিন্তু আমি নিতে পারতেছি না। আমি যদি এখানে সিবিএ নেই, সিবিএ এখানেও কিন্তু তিনটা এলিমেন্টই আছে, এই এবিসি তেও যে তিনটা এলিমেন্ট, সিবিএ তেও সেই সেম তিনটা এলিমেন্টই আছে। যেহেতু সেম তিনটা এলিমেন্টই আছে এই জন্য আমরা এটাকে নতুন করে লিখতে পারবো না। এই এবিসি এর কম্বিনেশন একটাই হবে যখন আমি তিনটা চুজ করতেছি, এন্ড সেটা হবে এবিসি। এবিসি সিবিএ এগুলো সবগুলো একই জিনিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিকজ আমার অর্ডার ম্যাটার করতেছে না। তাহলে এখানে কি ফ্যাক্টরটা কি দেখো, কম্বিনেশনে কি হয়েছে, অর্ডার বা এটাকে আমরা কি বলতে পারি, সিরিয়াল, রাইট। ক্রোম, বাংলায় বলে ক্রোম, ডাজন্ট ম্যাটার। আচ্ছা খুব ভালো কথা, অর্ডার ম্যাটার করে না। এখন এই যে যে কাজটা আমরা এখানে ভেঙে ভেঙে করলাম, দেখো আমার কাছে কয়টা ছিল এখানে, আমার কাছে এই যে এ বি সি তিনটা তিনটা লেটার ছিল। এখন এখানে তিনটা লেটার না থেকে কিন্তু 10টা লেটারও থাকতে পারে, 10টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 5টা 7টা থাকতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যদি আমাকে এভাবে বলে যে এটার কম্বিনেশন কত হবে বা এটার পারমিউটেশনটা বের করে দাও আমাকে, তখন কি আমি এভাবে মানে খাতা কলম নিয়ে বসবো যে এভাবে কতগুলো কম্বিনেশন আছে, এগুলো কিন্তু করা পসিবল না। এই ক্যালকুলেশনটাকে সহজ করার জন্যই মূলত আমরা পারমিউটেশনটা করি। সো পারমিউটেশনের জন্য একটা জেনারেলাইজড ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কিভাবে আসলো এটা আমি আজকে দেখাবো না। কেন দেখাবো না, কারণ এটা তোমাদের জন্য দরকার নাই। কেউ যদি শিখতে চাও তারপরেও ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা, বাট আননেসেসারি। আমি বলবো যে তোমাদের যতটুকু দরকার ওইখান থেকে ওটার জন্য জাস্ট ফর্মুলাটা মাথায় রাখলেই হবে। আর আমরা প্রবলেম করলেই মোর দেন এনাফ। আচ্ছা সবার আগে আমরা পারমিউটেশনের তোমার
যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা দেখি। পারমুটেশনের ফর্মুলাটা কি? পারমুটেশনের ফর্মুলাটা অনেকটা এরকম, এনপিসি, কোথায় গেল এটা, এন পি, এখানে ধরলাম আমি একটা নিলাম, নাম দিলাম ধরো আর, এটার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটাই হচ্ছে আমাদের পারমিউটেশনের ফর্মুলা। একটু আলাদা করে ডিলিনিয়েট করি। সো এটা হচ্ছে আমাদের পারমিউটেশনের ফর্মুলা। আচ্ছা, এখানে কোনটা দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি খেয়াল করে দেখো। এই যে এনটা দেখতেছো, এই এনটার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে। সো এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। খেয়াল করো আমার এ বি সি তে, আচ্ছা গিভ মি এ সেকেন্ড, আমি 1 মিনিট ব্যাক করতেছি। আচ্ছা, ওকে। সো আচ্ছা হ্যাঁ, সো প্রথমে এনটা দেখো, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে। এনটা হলো নাম্বার অফ এলিমেন্টস। এখানে খেয়াল করো এ বি সি, এই এ বি সি তে এলিমেন্ট কয়টা আছে বা উপাদান কয়টা আছে, বা মোটে তোমার যে লেটার, লেটার কয়টা আছে, লেটার আছে 3টা, তাই না? লেটার যেহেতু 3টা আছে এই জন্য এন এর ভ্যালুটা এখানে কি হবে, এন এর ভ্যালুটা হবে হচ্ছে 3। এখানে এন এর ভ্যালুটা আমার হচ্ছে 3। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমি দেখাচ্ছি একটু পরে, সমস্যা নাই। বাট সবার আগে জাস্ট টার্ম গুলো শিখে রাখো। সো এন দ্বারা আমরা কি বুঝাচ্ছি, যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস। খুব ভালো কথা। এই যে পি সাইনটা, এই পিটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, পি দ্বারা আমরা ইন্ডিকেট করতেছি পারমিউটেশন। পি দ্বারা আমরা কি ইন্ডিকেট করতেছি, এটা দ্বারা আমরা ইন্ডিকেট করতেছি যে এখানে আসলে পারমিউটেশন করা হচ্ছে, পারমিউটেশন করা হচ্ছে, এখানে পারমুটেশন করা হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, যে নাম্বার অফ, সরি পারমুটেশন, এই জন্য আমরা এখানে কি লিখছি, পি লিখছি। খুব ভালো কথা। এখন নেক্সট আবার কি আছে, এখানে দেখো আর আছে। আরটা কি, আরটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ এলিমেন্টস দ্যাট আই হ্যাভ চোজেন। খেয়াল করো আমরা যখন এখানে এবিসি এর মধ্যে থেকে কয়টা নিতে পারতাম, আমরা চাইলে যে কোনো একটা পিক করতে পারতাম, চাইলে আমরা যে কোনো দুটো পিক করতে পারতাম, চাইলে আমরা যে কোনো 3টা পিক করতে পারতাম, তাই না? প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা পারমিউটেশন আসতেছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিন্যাস আসতেছিল। সো এই আর দ্বারা অ্যাকচুয়ালি এটাই আমি বুঝাচ্ছি। ওকে, সো আর দ্বারা আমার মানেটা হচ্ছে যে দ্য অ্যাকচুয়াল চোজেন, এটার নাম, এটার আর এর ইন্ডিকেশনটা হচ্ছে chosen number of elements, ঠিক আছে, chosen number of elements। সো n হচ্ছে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস, আর r হচ্ছে chosen নাম্বার অফ এলিমেন্টস। মানে কি, এই যে আমি যদি খেয়াল করে দেখো, এই এনটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস, মানে এখানে 3টা আছে, 3টাই আমাকে নিতে হবে, অলওয়েজ এটা কনস্ট্যান্ট থাকবে। বাট এই আর এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমি যদি একটা চুজ করি তখন আমার ভ্যালু একরকম আসবে, আমি যদি দুটো চুজ করি তখন আমার ভ্যালু আরেক রকম আসবে। সিমিলারলি আমি যদি ভ্যালু 3 পিক করি, আর এর ভ্যালু যদি 3 পিক করি, তখন আমার পারমিউটেশনটা অন্য আরেকটা ভ্যালু আসবে। সো এইটা আপাতত মাথায় রাখো যে এইটা হচ্ছে আমাদের পারমিউটেশনের ফর্মুলা। সিমিলারলি আমরা কম্বিনেশনের ফর্মুলাটাও লিখে ফেলি। কম্বিনেশনের ফর্মুলাটা অনেকটা এরকম, দেখো এন সি, আচ্ছা সিটা একটু বড় হবে, এন সি আর ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি এটা আমি একটু পরে দেখাচ্ছি, তোমরা জাস্ট আপাতত ফর্মুলাটা মাথায় রাখো। ফর্মুলাটা মাথায় রাখলে তোমাদের ক্যালকুলেশনের জন্য যতটুকু লাগবে দ্যাটস ক্যান বি কভার্ড। আচ্ছা দেখো আর ফ্যাক্টোরিয়াল, সো এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের ফর্মুলা। ওকে, এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের ফর্মুলা। খুব ভালো কথা। সো এইখানেও হিসাব নিকাশ একই সেম, ঠিক আছে। সো এন হচ্ছে কি, এন হলো আমার নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্টস। আর আরটা কি, আরটা হচ্ছে চোজেন নাম্বার অফ এলিমেন্টস, মানে কয়টা চুজ করতেছি আমি। এই যে এ বি সি আছে, এখানে 3টা এলিমেন্ট আছে, এই 3টার মধ্যে আমি অ্যাকচুয়ালি কয়টা পিক করতেছি, কয়টার মধ্যে আমি কম্বিনেশন চাচ্ছি, ঠিক আছে। সো এইটুকু হোপফুলি সবাই ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখন আসলে তোমাদের ক্যালকুলেশন করাটা শিখাই, যে কিভাবে ক্যালকুলেট করবা।
সো ক্যালকুলেশনের আগে একটা ছোট জিনিস দেখাই দেই যে তোমাদের ফ্যাক্টোরিয়াল বিষয়টা আসলে কি। ফ্যাক্টোরিয়াল দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, এই যে এখানে সাইনটা দেখতেছো, এই যে এন ফ্যাক্টোরিয়াল আমি বলতেছি, এখানে এই ফ্যাক্টোরিয়ালটা আসলে কি, এই ফ্যাক্টোরিয়ালটা আসলে কি, তাই না? সেই নোটেশনটা একটু জানা আমাদের ইম্পর্টেন্ট। ধরো তোমাকে আমি একটা নাম্বার দিলাম 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে খুবই সিম্পল, সোজা ভাষায় বলবো যে যে নাম্বারটা সাথে ফ্যাক্টোরিয়ালটা থাকবে, যে নাম্বারটা সাথে, মাথায় রাখো এটা, এটা মনোযোগ দিয়ে শোনো, যে নাম্বারটার সাথে ফ্যাক্টোরিয়ালটা থাকবে এখানে কতর সাথে আছে? 5-এর সাথে আছে, ঠিক আছে? 5-এর সাথে ফ্যাক্টোরিয়ালটা আছে, তাহলে আমরা কি করব? 5 দিয়ে শুরু করব, এন্ড দেন 5-এর নিচে 0 আগ পর্যন্ত, 0 আগ পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোর সাথে গুণ করব এক এক করে। খেয়াল করো, 5 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি কি করছি? প্রথমে 5 নিছি, 5 নিয়ে তারপরে কি করলাম? 5-এর নিচে যতগুলো পূর্ণ সংখ্যা আছে 0 পর্যন্ত, 0 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো এক এক করে গুণ করব। আচ্ছা, শুরু করলাম 5 দিয়ে, 5-এর নিচেই কে আছে? 4 আছে, 4ও গুণ করলাম। 4-এর নিচে কে আছে? 3 আছে, 3ও গুণ করলাম। 2 তার 2, 3-এর নিচে কে আছে? 3-এর নিচে 2 আছে, 2ও গুণ করলাম। 2-এর নিচে কে আছে? 2-এর নিচে আছে 1, সো 1 গুণ করছি, বাট 0 গুণ করব না, ঠিক আছে? 0 গুণ করবো না, এই 1 পর্যন্ত গুণ করলে এটা হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি কত আসে দেখো, 5, 4, 20, 60, 120, ভ্যালু আসে 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে ভ্যালুটা হচ্ছে 120। কিভাবে পেলাম? একটার পর একটা গুণ করে। খুব ভালো কথা। এখন দেখো, এরকম একটা বিষয়, এরকম একটা সিচুয়েশন তোমার সামনে দাঁড় হইতে পারে যখন তুমি দেখলা যে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল। হুম। সো 0 ফ্যাক্টোরিয়াল এটা আবার কি? আমি তো তোমাকে বলছিলাম যে কোন একটা কিছু যদি ফ্যাক্টোরিয়াল করতে হয় প্রথমে ওই নাম্বারটা লিখবো, তো 0 লিখলাম, লিখে এটাকে কি দ্বারা গুণ করব? ওর নিচে যতগুলো পূর্ণ সংখ্যা আছে বা যতগুলো ইন্টিজার আছে বা যতগুলো হোল নাম্বার আছে সবগুলো দিয়ে গুণ করব। কোন পর্যন্ত? 0 পর্যন্ত। বাট এখানে আমি শুরু করছি 0 দিয়ে, তাহলে তো এটার ভ্যালু মনে হচ্ছে 0 হবে। আসলে কি 0 হবে? আসলে এটার ভ্যালু 0 হবে না, এটা একটা এক্সেপশন। এটারও প্রুফ আছে, বাট প্রুফ জানার দরকার নেই, তোমরা জাস্ট মাথায় রাখবা ক্যালকুলেশনের সুবিধার্থে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু অলওয়েজ 1। এটা মাথায় রাখবা যে 0 ফ্যাক্টোরিয়াল অলওয়েজ ইকুয়ালস টু 1। ওকে, এটা একটা ক্রুশাল ফ্যাক্টর, এটা দেখবা যে বারবার আসতেছে ক্যালকুলেশন করতে গিয়ে, এটা বারবার ফেস করবা। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। সো এটা অনেকটা ওই যে আমরা যখন এক্সপোনেন্টের ক্লাসটা নিয়েছিলাম তখন কি বলেছিলাম যে x⁻0 = 1, বা Bangladesh⁻0 = 1, সরি 1, মানে কোনো একটা ভেরিয়েবলের উপরে পাওয়ার হিসেবে যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু কত হবে? অলওয়েজ 1, অলওয়েজ 1, চোখ বন্ধ করে অলওয়েজ 1 হবে। সো সেম জিনিসটা এখানে হচ্ছে, তুমি যদি দেখো যে 0 ফ্যাক্টোরিয়াল দেয়া আছে তার মানে এটা অবভিয়াসলি অবভিয়াসলি 1ই হবে, অলওয়েজ, অলওয়েজ। ওকে, সো ফ্যাক্টোরিয়াল কি জিনিস এটা আমরা বুঝলাম। এটা যদি বুঝি, আমরা ক্যালকুলেশনে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্টের সাথে ইন্ট্রোডিউস করাই দিয়ে আমরা প্রবলেমে জাম্পিং করব। সো এই প্রবলেমটাকে বলি আমরা কাউন্টিং প্রিন্সিপাল, ঠিক আছে? আচ্ছা, কাউন্টিং প্রিন্সিপাল, এখানে কাউন্টিং প্রিন্সিপাল, অলরাইট, এটাকে আমরা বলি কি? কাউন্টিং প্রিন্সিপাল, কাউন্টিং প্রিন্সিপাল, কাউন্টিং প্রিন্সিপাল। আচ্ছা, সো কাউন্টিং প্রিন্সিপালটা দেখবো। দেখো, কাউন্টিং প্রিন্সিপাল ইনিশিয়ালি কি বলে এটা আগে আমরা শুনে দেখি। এটার মানে হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো আগে কাউন্টিং প্রিন্সিপালটা ডিফাইন করি। ইফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা, একটু সিম্পলিফাই করি, এরকম করলে কমপ্লেক্স হয়ে যাবে। ইফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট m can be done in m ways and
independent event 2 can be done in n ways, then the total number of ways both events can be done is m into n. আচ্ছা, এটা জাস্ট মাথায় রাখো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সো একটা বিষয় মাথায় রাখবা, আমরা যে পারমিউটেশন এন্ড কম্বিনেশনের ফর্মুলাটা দেখলাম, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করি নাই, ঠিক আছে? এক্সপ্লেন করি নাই, বাট এক্সপ্লেন না করলেও একটা জিনিস মাথায় রাখবা যে পারমিউটেশন এন্ড কম্বিনেশনের যে বেসিক ফর্মুলা দুটো দেখালাম, এই দুটো অ্যাকচুয়ালি কাউন্টিং প্রিন্সিপাল থেকে আসছে। কোথা থেকে আসছে? কাউন্টিং প্রিন্সিপাল থেকে আসছে। কাউন্টিং প্রিন্সিপাল এই যে এখানে আমি যেটা লিখে রাখছি, এটাই হচ্ছে আমাদের কাউন্টিং প্রিন্সিপাল। এখান থেকেই মূলত এটার উৎপত্তি। সো কিভাবে উৎপত্তি হয়েছে অত কিছু ডিপে যাব না, আমি জাস্ট জানাই রাখলাম এটা, জাস্ট ফর দ্য সেক অফ এত করে একটা আইডিয়া পাও, ভেগ আইডিয়া পাও, অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট সাম সর্ট অফ আইডিয়া পাও আর কি, যারা আরো রিসার্চ করতে চাও। আচ্ছা দেখো, সো এটার মানে আমি কি বোঝাচ্ছি দেখো, আমাকে প্রথমে বলা হয়েছে যে ইফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ওয়ান ক্যান বি ডান ইন এম ওয়েজ। আচ্ছা আচ্ছা, ধরো যে তুমি তোমার বাসা থেকে, দিস ইজ ইয়োর হোম, বাসা থেকে তুমি কোথায় যাবা? ইউনিভার্সিটিতে যাবা। ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তা ধরলাম দুইটা, ঠিক আছে? তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাবা, কয়টা রাস্তা আছে তোমার? দুটো রাস্তা আছে। এটা হচ্ছে ওয়ে ওয়ান, এটা হচ্ছে ওয়ে টু। তো এটা কিন্তু একটা ইভেন্ট, ইভেন্ট বলতে পারি না আমি, তুমি যে তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাচ্ছ, এটা একটা ইভেন্ট বলতে পারি না আমরা, একটা ঘটনা বলতে পারি না আমরা, কিন্তু বলতে পারি, চাইলেই বলতে পারি। এখন তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে কয়টা পথ ব্যবহার করে যেতে পারো? দুটো পথ, তাই না? দুটো পথ আছে, দুটো পথের যে কোনো একটা ইউজ করে তুমি যেতে পারো, খুব ভালো কথা। এখন তুমি ইউনিভার্সিটি থেকে কোথায় যাবা? ইউনিভার্সিটি থেকে তুমি যাবা হচ্ছে লেটসে তুমি যাবা হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা। এখন তোমার ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যাওয়ার রাস্তা আছে হচ্ছে তিনটা, তিনটা তিনটা ওয়েতে তুমি ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যেতে পারো। এখন এই তিনটার যে কোনো একটা তুমি চাইলে পিক করতে পারো, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি না যে ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যে আমি যাচ্ছি, এই যাওয়াটাও একটা ইভেন্ট, বা এই যাওয়াটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। আমি বাসা থেকে ইউনিভার্সিটিতে কোন পথে যাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট ফেলবে? আমি ইউনিভার্সিটি থেকে আচ্ছা পরশ, কিছু বলতে চাচ্ছ? হ্যালো পরশ, কিছু বলতে চাচ্ছিলা? এম আই অডিবল? কথা শোনা যাচ্ছে? আরেকবার রেসপন্ড করো যে আমার কথা কি শোনা যাচ্ছে, এম আই অডিবল? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, সো তুমি এখন ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যাবা, এটা একটা কমপ্লিটলি আলাদা ঘটনা। তুমি বাসা থেকে ইউনিভার্সিটি যাবা, এটা আরেকটা কমপ্লিটলি আলাদা ঘটনা, তাই না? So, একটার উপর কিন্তু আরেকটার কোনো ইম্প্যাক্ট নাই, একটার উপর কিন্তু আরেকটার কোনো প্রভাব নাই, ঠিক আছে? সো এটা যদি হয়, তখন আমরা কি বলি? এই দুটোকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে পারি। এই দেখো আমি এখানে মেনশন করছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো আমি বলতে চাচ্ছি যে একটা ঘটনা, একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি এম ওয়েতে করা পসিবল হয়, এখানে দেখো তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাবা, কয়টা ওয়েতে যেতে পারো তুমি? দুটো ওয়েতে, তাই না? সো আমি এটাকে দুটো ওয়ে না হয়ে এখানে তিনটা হতে পারে, চারটা হয়ে হতে পারে, পাঁচটা, আমার যায় আসে না। সো ভ্যারিয়েবলটা আমি ধরে নিচ্ছি এম। সিমিলারলি দ্বিতীয় আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, ইউনিভার্সিটি থেকে তুমি বসুন্ধরা যাবা, বসুন্ধরা যাও, এটাও একটা কমপ্লিটলি আলাদা ঘটনা। সো এইটাও তুমি এন মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট নাম্বার অফ ওয়েজে তুমি ঘটাতে পারো। এই ক্ষেত্রে থ্রি, বাট এটা যে কোনো কিছু হতে পারে, আমি ধরে নিলাম এন, ঠিক আছে? সো যদি এটাই হয়, তাহলে তুমি বাসা থেকে, তোমার বাসা থেকে বসুন্ধরা যাবা, অর্থাৎ এই দুটো ঘটনা একসাথে ঘটবে। তুমি বাসা থেকে ইউনিভার্সিটিতে যাবা অ্যান্ড ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যাবা, এই দুটো ঘটনা একসাথে ঘটার যে টোটাল ওয়েজ, টোটাল ওয়েজটা কি হবে? সিম্পলি আমি এই দুটোকে গুণ করে দিব, এম ইন্টু এন করে দিব।
তাহলে আমার কাজ শেষ। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ ইউ ক্যান ডু বোথ অফ দিস ইভেন্টস ইজ গোইং টু বি 2 × 3 = 6। তুমি বাসা থেকে ইউনিভার্সিটিতে যেতে পারো দুটো পথের যে কোনো একটা ইউজ করে, ইউনিভার্সিটিতে যেতে পারো তুমি, ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যেতে পারো তুমি তিনটা পথের যে কোনো একটা ইউজ করে। তাই আমাকে যদি বলা হয় যে টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে, তখন কি হবে, তখন সিম্পলি আমি দুটো জাস্ট গুণ করে দিব, 2 আর 3 গুণ করে দিলাম, 6 পেলাম। এটাই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়েজ। সো সামনে প্রবলেম করলেই দেখবা যে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমি একটু ক্যালকুলেশনটা দেখাই দিই যে কিভাবে তোমাদের ক্যালকুলেট করতে হয়। একটু আগে আমরা দেখলাম একটা প্রবলেম, এই যে দেখো এবিসি এর যে প্রবলেমটা নিয়েছিলাম, সো এটাকে আমরা কি করব, পারমুটেশন করব। পারমুটেশন করলে কি হয় দেখি। সো প্রথম কাজ হবে আমাদের পারমুটেশন করা, দ্বিতীয়টা আমরা কি করব, কম্বিনেশন ইউজ করব। সো প্রথমে এনপিআর এই ফর্মুলাটা ইউজ করব, সিমিলারলি এনসিআর এই ফর্মুলাটা ইউজ করব। সো ফর্মুলা কি আগে লিখি, n ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি এটাও আমরা শিখছি, n মাইনাস আর ডিভাইডেড বাই এটা। ওকে, এখন দেখো আমাদের তো এবিসি ছিল তাই না, এবিসি, এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 3, তাই আমি উপরে বসাই দিলাম 3। টোটাল নাম্বার অফ এলিমেন্টস এখানে বসাইলাম 3। এখন আমি অ্যাকচুয়ালি কয়টা এলিমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, কয়টা এলিমেন্ট নিয়ে পারমিউট করতে চাচ্ছি, কয়টা এলিমেন্ট নিয়ে কম্বিনেশন করতে চাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, দুটোর জন্য আলাদা আলাদা করি, আমরা কিন্তু সবগুলো অলরেডি বের করে ফেলছি, আমরা এখন মিলাই দেখবো যে আসলে ওইটা কি সত্য নাকি। ঠিক আছে, সো আমি ধরলাম পারমিউটেশনের ক্ষেত্রে আর এর ভ্যালু আমি 2 ধরলাম, আর এই ক্ষেত্রে আর এর ভ্যালু আমি ধরলাম হচ্ছে 1 ধরলাম। ঠিক আছে, তো যদি তাই হয় তাহলে খেয়াল করো, আর এর ভ্যালু এখানে 2 ধরছি, তাহলে 3 - 2, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে, এক মিনিট পুরোটা আমি করে দেখাই প্রথমবার যেহেতু কনফিউশন যাতে না থাকে। সো 3 ফ্যাক্টোরিয়াল নিচে কি হবে, 3 - 2 হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে ভাঙো, ভাঙলে কি হয়, 3 × 2 × 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে কি হচ্ছে 6 পেলাম আমি। আর এইখানে n মাইনাস আর, আর কত ধরে নিয়েছি আমরা, 1 ধরে নিয়েছি, তাহলে 3 - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 - 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে আরো ভাঙো, কত আসে, 3 × 2 × 1 ডিভাইডেড বাই 2 × 1 × 1। ঠিক আছে, তো এই 2 2 কাটা, কত পাচ্ছি আমি, 3। খুব ভালো কথা, এখন আমরা এটা মিলাবো আগেরটার সাথে। সো এই এনসিআর এর ভ্যালু আমরা কত পাইছি, এনসিআর এর ভ্যালু পাইছি 3, যখন কিনা r = 1। সিমিলারলি এই এনপিআর এর ভ্যালুটা আমরা কত পাইছি, এনপিআর এর ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে তোমার 6, যখন r = 2। এখন আমরা মিলাই দেখবো। তো পারমুটেশনের ক্ষেত্রে আর 2 হলে আমাদের এখানে 6টা পারমুটেশন আসছে, আমরা এটা মিলাই দেখি তো এটা কি আসছিল নাকি। খেয়াল করে দেখো, এই যে 2 পিক করছি, 2 এখানে দেখো 2 পিক করা, এখানে মোটে পারমুটেশন কত ছিল, এই যে 1 2 3 4 5 6, তাহলে কিন্তু মিলে গেছে, মোটে 6টা পারমুটেশন এখানে কিন্তু মিলে গেল। ঠিক আছে, আমরা জাস্ট এই যে বড় করে করছিলাম এখানে, এইটাই সূত্রের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে একটু ছোট করে আনলাম। ঠিক আছে, যাতে করে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়। সো এটা কিন্তু মিলছে। এখন কম্বিনেশনের পালা, কম্বিনেশনে আর কারের ভ্যালু আমরা কত পিক করেছিলাম, আর এর ভ্যালু আমরা পিক করেছিলাম 1। সো 1 যদি পিক করি তাহলে খেয়াল করো কত হয়, এই যে 1 পিক করলে আমাদের রেজাল্ট কত আসছে, 3 আসছে। এখানে দেখো আর এর ভ্যালু 1, এই যে 1 পিক করলে কত আসছে, 1 2 3, তিনটা আসছে কিন্তু, তাহলে আমাদের এটাও কিন্তু ঠিক আছে। সো পারমুটেশন এন্ড কম্বিনেশন এট দ্য এন্ড অফ দ্য ডে কি করতেছে, আমাদের ক্যালকুলেশনটা জাস্ট ইজি করতেছে, এটাই এটার কাজ মেইনলি এটাই। ওকে, সো হোপফুলি এইটুকু ক্লিয়ার সবার। যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা একটু প্রবলেমস করি, প্রবলেম করলে দেখবা যে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হচ্ছে। সো আমি শুরু করব কাউন্টিং প্রিন্সিপালের একটা প্রবলেম দিয়ে। দেখো এই কোয়েশ্চেনটাতে বলছে, হাউ মেনি ডিফারেন্ট 3-digit নাম্বারস ক্যান বি ফর্মড সাচ দ্যাট ফার্স্ট এন্ড থার্ড প্লেস শুড বি ফিলড উইথ ডিফারেন্ট অড নাম্বারস। আচ্ছা, সো আমাকে বলা হচ্ছে যে আমাকে একটা 3-digit নাম্বার দেয়া আছে, 1 2 3, 3-digit নাম্বার দেয়া আছে। এই 3-digit নাম্বারের প্রথম এবং থার্ড প্লেস, এটা হচ্ছে আমার ফার্স্ট প্লেস, এটা হচ্ছে আমার থার্ড প্লেস, এটা হচ্ছে আমার সেকেন্ড প্লেস। তো আমাকে বলছে যে আমার প্রথম এবং থার্ড প্লেস শুড বি ফিলড আপ উইথ ডিফারেন্ট অড নাম্বারস। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এই ফার্স্ট পজিশনে একটা অড নাম্বার থাকবে, এই থার্ড পজিশনে একটা অড নাম্বার থাকবে। অড নাম্বার মানে কি, অড নাম্বার মানে হচ্ছে বেজোড় সংখ্যা, যে নাম্বারগুলো 2 দ্বারা ডিভিজিবল না। খুব ভালো কথা। এখন আমরা তো এটা জানি যে মোটে অড নাম্বার 1 থেকে 10 এর মধ্যে, সরি 0 থেকে 9 এর মধ্যে আমাদের অড নাম্বার কতগুলো আছে, 0 থেকে 9 এর মধ্যে অড নাম্বার আছে হচ্ছে মোটে 5টা।
ঠিক আছে, সিমিলারলি ইভেন নাম্বার আছে হচ্ছে আমার 5টা। এখন আমি যদি ফার্স্ট পজিশনে বসাতে চাই কোনো একটা অড নাম্বার, এটা কিন্তু এই 5টার মধ্যে যে কোনো একটা আমি চুজ করতে পারি, তাই না? তাই আমি এখানে দিলাম 5। এখন এই থার্ড পজিশনে আমাকে বলা হচ্ছে যে আরেকটা অড নাম্বার বসবে। তো আমি যদি ফার্স্ট পজিশনে অলরেডি একটা অড নাম্বার বসাই ফেলি, তাহলে আমার অপশন কিন্তু একটা কমে গেল, তাই না? অপশন আমার অরিজিনালি ছিল 5টা, বাট যেহেতু এই থার্ড পজিশনটাকে একটা ডিফারেন্ট অড নাম্বার হতে হবে, তাই আমার থার্ড পজিশনে অপশন একটু কমে যাবে। অপশন কত কমে যাবে? 1 কমে যাবে, কারণ ফার্স্ট পজিশনে অলরেডি একটা বসে গেছে, বাট কোনটা বসছে আমি এটা জানি না। হুম। সো কাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু আমরা এটাই বুঝতে পারতেছি যে ফার্স্ট পজিশনে আমার অপশন কত ছিল? অপশন ছিল হচ্ছে 5টা। তাহলে আমার থার্ড পজিশনে গিয়ে অপশন কয়টা থাকবে? অড নাম্বার কয়টা থাকবে? 4টা থাকবে, কারণ একটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। কেন 4টা হচ্ছে এটা আবার মাথায় রাখো, কেন? কারণ এখানে আমাকে বলা আছে যে ফিল্ড আপ উইথ ডিফারেন্ট অড নাম্বারস। এই ফার্স্ট পজিশনের অড নাম্বারটা আর থার্ড পজিশনের অড নাম্বারটা ডিফারেন্ট হতে হবে, আলাদা হতে হবে, এক হতে পারবে না। তাহলে থার্ড পজিশনে আমার অড নাম্বারের অপশন কয়টা? 4টা। 4টা, খুব ভালো কথা। এখন বাকি থাকলে হচ্ছে সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে আমি কোন নাম্বার বসাবো এটার উপর কিন্তু কোনো কিছু আমাকে স্পেসিফিক্যালি বলে দেওয়া নাই। আমি এখানে অড বসাতে পারি, ইভেন বসাতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, যায় আসে না, আমার যেটাই মন চায় আমি সেটাই বসাবো। এখন তার মানে কি? এর মানেটা হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে মোটে নাম্বার কয়টা আছে? নাম্বার আছে হচ্ছে 10টা, মানে সরি ডিজিট আছে কয়টা? ডিজিট কয়টা আছে? ডিজিট আছে হচ্ছে 10টা। এই 10টার মধ্যে যে কোনো একটা আমি এই সেকেন্ড পজিশনে বসাতে পারি। এই ইন্ডিপেন্ডেন্সটা, এই অটোনমিটা আমাকে দেয়া আছে। তাহলে সেকেন্ড পজিশনে আমার অপশন কয়টা মোটে? চুজ করার মতো অপশন আমি মোটে কয়টা অপশন থেকে চুজ করতে পারবো? মোটে 10টা অপশন থেকে চুজ করতে পারবো। তাহলে এখানে অপশন হচ্ছে 10টা। এখন কাউন্টিং প্রিন্সিপাল আমাকে কি বলছে? কাউন্টিং প্রিন্সিপাল আমাকে বলছে যে কোন মানে বেশ কিছু মানে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি if an independent event if an independent event one can be done in m ways। ধরো আমাদের প্রথম যে পজিশনটা, এটাকে যদি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কল্পনা করি, সো এই ফার্স্ট পজিশনে আমি কয়টা নাম্বার বসাতে পারি? 5টার মধ্যে যে কোনো একটা, এটা আমার একটা অপশন, তাই না? এখানে কিন্তু আমাকে ওয়ে দেয়া হলো যে 5টার মধ্যে তুমি যে কোনো একটা চুজ করতে পারো, বা 5টা পথের মধ্যে তুমি যে কোনো একটা পিক করে নিতে পারো। তো সেই অটোনমিটা কিন্তু আমাকে দেয়া আছে। সো আমি অ্যাকচুয়ালি এখানে সেই একই কাউন্টিং প্রিন্সিপালটাই নিয়ে আসতেছি। তো ফার্স্ট পজিশনে আমি 5টার মধ্যে যে কোনো একটা বসালাম। সিমিলারলি আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট 2 হচ্ছে এই যেটা, এই যে থার্ড পজিশন, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট 2। এই পজিশনে আবার আমাকে কি বলছে? যে অড নাম্বার বসাতে পারবো, বাট এটাকে ফার্স্ট পজিশন থেকে ডিফারেন্ট হতে হবে। তাহলে আমার হাতে অপশন কয়টা আছে? 4টা। এই 4টা পথের যে কোনো একটা আমি ইউজ করতে পারি। অ্যান্ড লাস্টলি এই যে মাঝের পজিশনটা, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট 3। এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে আমরা কি বলতেছি? যে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিটই আমরা পিক করতে পারি, কোনো সমস্যা হবে না। তাই আমি এখানে 10টার মধ্যে যে কোনো একটা পিক করতে পারবো। এখন আমাকে বলছে যে হাউ মেনি ডিফারেন্ট 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্ম। সো এই কন্ডিশন গুলো ফুলফিল করে আমি মোটে কতগুলো 3 ডিজিট নাম্বার বানাতে পারবো, কতগুলো 3 ডিজিট নাম্বার ক্রিয়েট করতে পারবো, গিভেন দ্যাট দিস কন্ডিশনস আর ফুলফিলড। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ওয়েজ আমার থেকে চাচ্ছে। টোটাল নাম্বার অফ ওয়েজ যখনই চাচ্ছে, তখন আমি কি করব? এই যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট গুলো আছে এইগুলোকে জাস্ট খালি গুণ করে দিব। গুণ করে দিলেই আমি আমার টোটাল নাম্বার অফ ওয়েজ পেয়ে যাব। সো গুণ করলে কত হয় দেখো, 40 ইন্টু 5 ইকুয়ালস টু 200। এইটাই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়েজ। 200 ইজ দ্য অ্যান্সার। সো খুব বেশি ডিফিকাল্ট ব্যাপারটা কিন্তু এমন না, জাস্ট একটু সিস্টেম্যাটিক্যালি আগাতে হবে। সো এটা কি বুঝতে পারছি সবাই? এটাতে কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও প্লিজ। যদি কনফিউশন না থাকে তাহলে নেক্সটটাতে যাব। আচ্ছা, আই উইল টেক দ্যাট অ্যাজ আ নো। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাই। কোনটাতে যাব? লেটস সে, আচ্ছা এই প্রবলেমটা দেখো। এই প্রবলেমটাতে কি বলা আছে? এই প্রবলেমটাতে বলা আছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ ফর্ম আ ওয়ার্ড ইউজিং অনলি 4 লেটার্স অফ দ্য ওয়ার্ড ডটার। আমাকে একটা ওয়ার্ড দেয়া আছে, কি দেয়া আছে? ডটার। ডটার, ডটার একটা ওয়ার্ড। এখন আমাকে বলতেছে যে এই ডটারের যে কোনো 4টা লেটার ইউজ করতে হবে আমাকে। যে কোনো 4টা লেটার ইউজ করে আমি মোটে কতগুলো ওয়ার্ড ফর্ম করতে পারি। অর্থাৎ এখান থেকে আমার
এই যে ডটারে কয়টা লেটার আছে মোটে দেখো, ডিএ ইউজি মোটে হচ্ছে 8টা লেটার আছে এখানে, 8টা লেটার আছে। এই 8টার মধ্যে থেকে আমি কি করব, যে কোনো 4টা পিক করে আমি মোটে কতগুলো ওয়ার্ড ফর্ম করতে পারি এটা আমার থেকে জানা যাচ্ছে। সো এসেনশিয়ালি খেয়াল করে দেখো তো এখানে কি আমার অর্ডার ম্যাটার করতেছে না করতেছে না, এইটাই জাস্ট মাথায় রাখবা। তোমরা জাস্ট খেয়াল করবা যে পারমিউটেশন নাকি কম্বিনেশন, এইটা বোঝার একটা খুবই সিম্পল ওয়ে হচ্ছে যে অর্ডার কি ম্যাটার করতেছে কি করতেছে না, সিরিয়াল কি ম্যাটার করতেছে কি করতেছে না, ক্রম কি ম্যাটার করতেছে কি করতেছে না। খেয়াল করে দেখো, আমি যদি যে কোনো 4টা লেটার আমি ধরো পিক করলাম, ডিএ ইউজি, এটা কোনো কোহেরেন্ট ওয়ার্ড না, বাট এটা কিন্তু আমি চাইলে লিখতে পারি, ঠিক আছে, জাস্ট ফর দ্য সেক। আমি যদি বলতে চাই এটা একটা ওয়ার্ড, মিনিংফুল হয়তো বা না, বাট এটা কিন্তু একটা ওয়ার্ড হইছে। 4টা ওয়ার্ড জাস্ট মানে যদি আমি ক্লাম্প করি টুগেদার, যদি একসাথে মানে যোগ করে দেই, একটা ক্লাম্প হয়ে গেল। এটাই হচ্ছে তোমার একটা ওয়ার্ড আমরা বলতে পারি, এটার মিনিং নাই, বাট স্টিল এটাকে আমরা একটা ওয়ার্ড বলতেছি জাস্ট ফর দ্য সেক অফ সেক অফ দ্য কোয়েশ্চেন। সো এই যে ডিএ ইউজি, এইটা একটা ওয়ার্ড আমরা ধরে নিচ্ছি। সো এখানে খেয়াল করো, আমি যদি ডিএ জিইউ লিখি, ডাগু লিখি, তাহলে এটাও কিন্তু একটা ওয়ার্ড হচ্ছে। এখন খেয়াল করে দেখো এখানে অর্ডার কি ম্যাটার করতেছে, ম্যাটার করতেছে কিন্তু খেয়াল করো, এই যে ইউজি আর জিইউ এই দুটোকে চেঞ্জ করলে কিন্তু এটা দুটো ডিফারেন্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে। সো এখানে অর্ডার ডেফিনেটলি ম্যাটার করতেছে, অর্ডার যেহেতু ম্যাটার করতেছে তাই এখানে কি করতে হবে, অর্ডার ম্যাটার্স, অর্ডার ম্যাটার্স। সো কি করব আমরা, পারমিউট করব, পারমিউট করলে আমরা ইজিলি ক্যালকুলেশনটা পেয়ে যাবো। আচ্ছা, সো পারমিউটেশন করার আগে আমাদের কি মাথায় রাখতে হয়, আমাদের মাথায় রাখতে হয় এন এর ভ্যালুটা। এন এর ভ্যালু এখানে কত, এন এর ভ্যালু হচ্ছে যে 8, টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, 1 2 3 4 5 6 7 8, 8। আর কত, আর এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 4। সো 4টা লেটার আমরা চুজ করতে পারবো এই 4টার মধ্যে থেকে। সো আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা এটাকে পারমিউট করি। পারমিউট করলে কি দাঁড়ায় দেখো ব্যাপারটা। সো n হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেট করো কি হয়, 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু চাইলে 8 ফ্যাক্টোরিয়ালকে একটু ভাঙতে পারি, কিভাবে ভাঙবো, ধরো যে 8 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল, এটা লিখতে পারি চাইলে আমরা। কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো যদি এটাই হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, কেটে দিলাম, এই যে এটা পাচ্ছি, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলেই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়েজ আমি পেয়ে যাব। তাহলে গুণ করি কত হয় দেখো। সো এই 8 5 40, 240, আর হচ্ছে 7, 240 ইন্টু 7 কত আসে, 7 দুগুণে 1400, 4 7 28, 280, 1680। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো টোটাল কত আসতেছে, 1680। সো মোটে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 1680। সো টোটাল নাম্বার অফ ওয়েজ কত, 1680। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ব্যাপারটা কিন্তু খুবই ইজি, ডিফিকাল্ট না। সবার আগে আমরা কি ডিটারমাইন করবো যে অর্ডার কি ম্যাটার করতেছে কি করতেছে না। অর্ডার যদি ম্যাটার করে তাহলে এটা পারমিট করতে হবে, যদি অর্ডার ম্যাটার না করে তাহলে কম্বিনেশনে নিয়ে যাব আমরা। এখন দেন বাকিটা তো খুবই ইজি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট যে ফর্মুলাটা বসাবা, বসায় জাস্ট ক্যালকুলেট করবা, কাজ শেষ। আচ্ছা, এখন আমরা একটু অন্যরকম প্রবলেম দেখি। খেয়াল করে দেখো তো, এই যে আমি এখানে পারমিউট করলাম, পারমিউট করার সময় দেখো ডি এ ইউ জি এইচ টি ই আর প্রত্যেকটা কিন্তু একটা ইউনিক ওয়ার্ড, ইউনিক লেটার। এখানে এই যে 8টা লেটার দেখতেছো, 8টাই কিন্তু ইউনিক, 8টাই কিন্তু ইউনিক। এখানে কিন্তু কোনো ওয়ার্ডের রেপিটেশন হয় নাই, এই বিষয়টা মাথায় রাখবা। কোনো ওয়ার্ড কিন্তু রিপিট হয় নাই, কোনো ওয়ার্ড কিন্তু রিপিট হয় নাই। যেহেতু রিপিট হয় না এই জন্য আমরা ডিরেক্টলি ফর্মুলাটা ইউজ করে ফেলতে পারলাম। বাট যদি এরকম কোনো সিচুয়েশন দাঁড় হয় যেখানে আমাকে কি করলো, যে একটা লেটার বারবার রিপিট হচ্ছে, তখন আমি কি করব। তো সেটাই আমি নেক্সট প্রবলেমটাতে দেখাবো। দেখো এখানে বলা আছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান উই রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। সো এখানে আমার উপর কোনো ধরা বাঁধা নিয়ম ধরে দেওয়া নাই। সো বেসিক্যালি আমার এন এর ভ্যালুটা কত এখানে খেয়াল করো, এনটা হবে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস, এম এ টি এইচ। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো 11 টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, 11। আর কি দিয়ে দিছে, আমাকে বলা হয়েছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান উই রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। সো শুধু রিঅ্যারেঞ্জ করতে বলছে, কোন লেটার্স এর কিন্তু ধরা বাঁধা নিয়ম ধরে দেওয়া নাই যে 4টা লেটার দিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে অথবা 5টা দিয়ে করতে হবে। এর মানে সবকিছু ইনক্লুডেড হবে।
এর মানে কি? এর মানে হচ্ছে সবকিছু ইনক্লুডেড হবে। এখন সবকিছু যদি ইনক্লুডেড হয় এর মানেটা কি? এর মানে হচ্ছে আরো হচ্ছে আমার 11। এটা মাথায় রাখবা। যখন এরকম করে কোনো আর এর ভ্যালু স্পেসিফাই করে দেওয়া থাকবে না, তার মানে ইন মোস্ট কেসেস আমাকে পড়ে বুঝতে হবে, বাট ইন জেনারেল তুমি ধরে নিতে পারো আর এর ভ্যালুটাও এই এন এর ভ্যালুর সমান। ওকে, সো এইটা যদি হয়, আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। সলভ করে দেখো কি হয়। সো এন পি আর, আমরা সিম্পলি ফর্মুলা বসাবো। এন মাইনাস আর কত আসে দেখো, এন হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, 11 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা অলরেডি বলছি 1, সো 11 ফ্যাক্টোরিয়াল ইজ 11 ফ্যাক্টোরিয়াল। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1। এখন এটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ে, বাট এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার ওয়ার্ড লেটারের রেপিটেশন হয়েছে। এই যে এমটা কিন্তু দুইবার আছে, এম এখানে দুইবার আছে। সিমিলারলি এই যে এটাও কিন্তু দুইবার আছে, এই যে এটাও কিন্তু দুইবার আছে। ঠিক আছে, এই যে এম, তারপরে হলো এই যে এ, তারপরে তোমার টি, এই তিনটা লেটার কিন্তু রিপিট হয়েছে, দুইবার করে রিপিট হয়েছে। সো দুইবার করে রিপিট হইলে কিন্তু আমার যে পারমুটেশনের ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদের কিছুটা একটু কি করতে হবে, একটু একটু মডিফাই করতে হবে, একটু অপটিমাইজ করতে হবে। কিভাবে অপটিমাইজ করব? তুমি জাস্ট মাথায় রাখবা যে যে লেটারটা বা যে এলিমেন্টটা বা যে আইটেমটা রিপিট হয়েছে, সেই আইটেমটা কি হবে, নিচে চলে যাবে। এটার মানে কি? দেখো আমি এনপিআর করে কি পাইছি, ভ্যালুটা 11 ফ্যাক্টোরিয়াল। এটা আগে লিখবো, 11 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এখন নিচে আমি কি করব, আগে দেখবো যে কোন লেটারটা রিপিট হয়েছে। প্রথমে দেখো এম একবার রিপিট হয়েছে, এম রিপিট হয়েছে, খুব ভালো কথা, বাট কয়বার রিপিট হয়েছে? এম কিন্তু দুইবার রিপিট হয়েছে, দুইবার যেহেতু রিপিট হয়েছে তাই নিচে চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, সিমিলারলি নতুন আরেকটা লেটারের ক্ষেত্রে দেখবো এ, এও কিন্তু দুইবার রিপিট হয়েছে, এ দুইবার রিপিট হয়েছে। এ যেহেতু আরেকটা লেটার, প্রথমে এম রিপিট হইলো, তারপরে আমার আচ্ছা 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 আচ্ছা, সো প্রথমে আমার কি রিপিট হয়েছে, এম রিপিট হয়েছে। এম কয়বার রিপিট হয়েছে? দুইবার। এ কয়বার রিপিট হয়েছে? এ রিপিট হয়েছে দুইবারে। দেখো এ একবার দুইবার, সো এটাও নিচে চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি টি কয়বার রিপিট হয়েছে? টিও কিন্তু দুইবার রিপিট হয়েছে, টি দুইবার রিপিট হয়েছে, তাই টিটাও নিচে চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে। সো আমার যে এক্সিস্টিং ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটা তো থাকবেই, ওইটার উপরেও আমার কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো রিপিট হয়েছে, কয়বার করে রিপিট হয়েছে সেটার সাথে একটা করে ফ্যাক্টোরিয়াল যোগ করব, যোগ করে আমি নিচে পাঠাই দিব, আমার ডিনোমিনেটরে পাঠাই দিব 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা করলেই আমার টোটাল নাম্বার অফ ওয়েজ আমি পেয়ে যাব। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা জিনিস খেয়াল করলাম, তোমরা খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি খুবই কমন একটা মিস্টেক, আমি জাস্ট নোটিস করছি। তোমাদের যখন এরকম প্রবলেম দিবে একটু কশাস থাকবা। দেখো এখানে এ কি ছোট হাতের, এই এটাও ছোট হাতের, এই যে টিটা ছোট হাতের, এই টিটাও ছোট হাতের, বাট এই যে বড় হাতের এম আর এই যে ছোট হাতের এম, দুটোই কিন্তু এম। দুটো এম হওয়া সত্ত্বেও কিন্তু একটা এম বড় হাতের আর একটা এম ছোট হাতের। সো একটা এম বড় হাতের আর একটা এম ছোট হাতের, এর মানে কি? এর মানে এরা দুটো ইউনিক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এম কিন্তু দুইবার রিপিট হয়েছে, বাট এম দুইবার রিপিট হইলেও দুটো এম এর কিন্তু শেপ এক না, দুটো এম কিন্তু এক্স্যাক্টলি এক না। এই বিষয়টা মাথায় রাখবা। যদি তাই হয় তাহলে এই বড় হাতের এমটা আর এই যে ছোট হাতের এমটা, এই দুটো কিন্তু ইউনিক। যদি ইউনিক হয় তাহলে এরা কি আমার ফর্মুলাতে আসবে? আসবে না কিন্তু। কেন আসবে না? কারণ এই দুটো কিন্তু ইউনিক না। এই জন্য আমার শুধু এই এ এর জন্য ক্যালকুলেট করব 2 ফ্যাক্টোরিয়াল, আর এই টি এর জন্য ক্যালকুলেট করব হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কাজটা হয়ে যাবে। সো এখানে আমরা কয়টা জিনিস শিখলাম? দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার কি, যে যে লেটারটা বা যে আইটেমটা রিপিট হচ্ছে সেই আইটেমটা নিচে যাবে ফ্যাক্টোরিয়াল হিসেবে, নিচে যাবে ডিনোমিনেটরে। এক নাম্বার ফ্যাক্টর। দুই নাম্বার ফ্যাক্টর কি? দুই নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে যখনই আমি রিপিটেশনটা চেক করতেছি তখন খেয়াল করব যে লেটারের কি ক্যাপিটালাইজেশন, যেটা এটা কি ছোট হাতের অক্ষরে লেখা নাকি তোমার বড় হাতের অক্ষরে লেখা, এটা কিন্তু ম্যাটার করবে। যদি দুটো আলাদা হয়, একটা যদি বড় হাতের হয় একটা যদি ছোট হাতের হয়, যেরকম এখানে আছে ম্যাথমেটিক্সে, এমটা প্রথম এমটা বড় হাতের, মাঝের এমটা ছোট হাতের, এই জন্য এই দুটোকে আমরা ইউনিক ধরতেছি। বাট যদি এরকম থাকতো
যদি এরকম থাকতো, ধরো যে ম্যাথমেটিক্স, এখানে খেয়াল করো এই এমটাও ছোট হাতের, এই এমটাও ছোট হাতের, তখন কিন্তু আবার এই যে 2 ফ্যাক্টোরিয়ালটা নিচে চলে আসতো। আই হোপ আমি বুঝাতে পারছি যে কখন আমরা ইনক্লুড করব, কখন ইনক্লুড করব না। এসেনশিয়ালি একদম হুবহু যদি মিল থাকে তাহলেই সেটা নিচে আসবে, সেটা আমরা রিপিটেশন বলে গণ্য করব। ওকে, যদি তাই হয় তাহলে বাকিটা তো ক্যালকুলেশনের উপর, জাস্ট ক্যালকুলেশনটা যদি হয়ে যায় দেন দ্য ওয়ার্ক ইজ ডান। সো এখান থেকে সিম্পলি কত, 11 ফ্যাক্টোরিয়াল, 2 2 মানে 4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 11 ফ্যাক্টোরিয়াল বাই 4, এই যে এটা অ্যান্সার। কত অ্যান্সার হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4। সো এত বড় ক্যালকুলেশন ইন মোস্ট কেসেসে তোমাদের করতে হবে না, মানে কিছু ট্রিকি প্রবলেমস দিতে পারে যেখানে দেখা যাবে যে ইজিলি ক্যালকুলেট করতে পারতেছো, বাট নর্মালি এত বড় বড় ক্যালকুলেশন দিবে না। যদি দেয়ও অপশনে এরকমই থাকবে, ঠিক আছে? অপশনে তোমরা জাস্ট দেখেই করে ফেলতে পারবা। যদি বেসিকটা ক্র্যাক করতে পারো দেন অপশনে ইজিলি পেয়ে যাবা প্রবলেমটা। সো এগেন, এটা এখানে কয়টা রিপিট হয়েছে? এখানে এ রিপিট হয়েছে একবার, টি একবার রিপিট হয়েছে, তাই না? এরকম যদি ধরো যে 5টা এলিমেন্ট রিপিট হয়েছে, 5টা এলিমেন্ট যদি, তাহলে সেটা 5টাই নিচে চলে যাবে। এখন এখানে দুটোই 2বার করে রিপিট হয়েছে, 2বার করে রিপিট না হয়ে কিন্তু 3বারও রিপিট হইতে পারে। 3বার রিপিট হইতে পারে না কোনো একটা, যদি 3বার রিপিট হয় তাহলে কি যাবে? নিচে 3 ফ্যাক্টোরিয়াল যাবে। ওকে, 4বার যদি রিপিট হয় তাহলে নিচে কি যাবে? 4 ফ্যাক্টোরিয়াল যাবে। 5বার রিপিট হলে কি যাবে? নিচে 5 ফ্যাক্টোরিয়াল যাবে। সো হোপফুলি এটা বুঝতে পারছো, যে এলিমেন্টটা যতবার করে রিপিট হয়েছে সেটাই নিচে চলে যাবে ওই অতবার ফ্যাক্টোরিয়াল হয়ে, ঠিক আছে? হোপফুলি এটা বুঝতে পারছো। আচ্ছা, যদি এটুকু ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। সো এই প্রবলেমটাতে বলছে যে দেয়ার আর 3 ডোরস টু আ লেকচার রুম। আচ্ছা, আমরা প্রশ্নটা এক্সাম হলে ইলাস্ট্রেট করতে হবে না। যদি তোমার মনে হয় যে ইলাস্ট্রেট করে তোমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি, দেন তুমি করতে পারো, তাছাড়া করার দরকার নেই। বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি যখন শুরু করতেছো প্রবলেম গুলো সলভ করা, তখন ইলাস্ট্রেট করলে দেখা যায় যে তোমার বুঝতে সুবিধা হয় আসলে কি হচ্ছে, এখানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা বুঝতে পারবা খুব ইজিলি ইলাস্ট্রেট করলে। সো দেখো, আমাকে বলছে দেয়ার 3 ডোরস টু আ লেকচার রুম। সো 3টা দরজা আছে, এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা দরজা আছে। এটার নাম দিলাম ডোর 1 2 3। খুব ভালো কথা। আমাকে বলছে যে 3 ডোরস টু আ লেকচার রুম, in how many ways can a lecturer enter the room from one door and leave from another door? আচ্ছা, সো এসেনশিয়ালি যেটা বলতেছে যে আমার একজন লেকচারার আছে, লেকচারার কি করবে? এই একটা দরজাতে ঢুকবে এবং অন্য আরেকটা দরজাতে বের হবে। এরকম করে তার হাতে কতগুলো অপশন ইন টোটাল আছে, এটাই আমার থেকে জানতে চাওয়া হচ্ছে যে একজন লেকচারার যদি একটা দরজা দিয়ে ঢুকে এবং অন্য আরেকটা দরজা দিয়ে বের হয়, এরকম করে সে কতগুলো ওয়েতে এই কাজটা করতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু মাল্টিপল ওয়েতে করা যায়। সো ফার্স্ট যে ওয়েটা আমরা অ্যাপ্লাই করব সেটা খেয়াল করো যে আমরা পারমুটেশনটা ইউজ করব। পারমুটেশনে আমাদের কি বলা ছিল যে অর্ডারটা ম্যাটার করে। খেয়াল করো তো, এখানে অর্ডারটা কি ম্যাটার করতেছে? মানে সে যদি ওকে, সে কি প্রথম দরজা দিয়ে বের হতে পারবে? পারবে না কিন্তু। কেন পারবে না? কারণ আমাকে বলছে যে এন্টার দ্য রুম ফ্রম ওয়ান ডোর অ্যান্ড লিভ ফ্রম অ্যানাদার ডোর। অর্থাৎ সে যদি 1 নম্বর দরজা দিয়ে ঢোকে তাহলে তার হাতে অপশন আছে দুটো, হয় সে 2 নম্বর দরজা দিয়ে বের হবে অথবা সে 3 নম্বর দরজা দিয়ে বের হবে। সো আমাদের এখানে কিন্তু অর্ডার ম্যাটার করতেছে, নাম্বারটা ম্যাটার করতেছে। যেহেতু নাম্বারটা ম্যাটার করতেছে তাই এটা কি পারমিউটেশন। সো এন কত? এনটা হচ্ছে আমার, দেখো মোটে দরজা আছে কয়টা? 3টা। আর কত? আরও কিন্তু এখানে 3। কেন আর 3? কারণ আমি কিন্তু 3টা দরজা ইউজ করতে পারি। আমি যদি 1 নম্বর দরজা দিয়ে ঢুকি তাহলে 2 নম্বর বা 3 নম্বর যে কোনো একটা দরজা দিয়ে কিন্তু আমি বের হতে পারতেছি, তাই আমার আরও এখানে কত হচ্ছে? 3। তাহলে আমি এটা সিম্পলি কি করব? পারমিউট করব। কত আসে ক্যালকুলেট করে দেখি। 6, অ্যান্সার আসে হচ্ছে 6। আচ্ছা, এটাকে কিন্তু আমরা একটু সিম্পলিও চিন্তা করতে পারি। আমরা আরেকটা কি জিনিস শিখছিলাম, যে কাউন্টিং প্রিন্সিপাল শিখছিলাম, তাই না? সো কাউন্টিং প্রিন্সিপাল ইউজ করেও কিন্তু এটা করা যায়। খেয়াল করো কিভাবে। আমি যদি দরজা দিয়ে ঢোকাটাকে একটা ইভেন্ট কল্পনা করি এবং দরজা দিয়ে বের হওয়াটাকে আরেকটা ইভেন্ট কল্পনা করি,
তাহলে খেয়াল করো তো আমি এটাকে কিন্তু সিম্পলি কাউন্টিং প্রিন্সিপালের আন্ডারে ফালাইতে পারি। কিভাবে ফালাবো? এখন দেখো, আমি যদি ধরো আমার কাছে আমি ধরে নিলাম লেকচারারটা, আমার সামনে তিনটা দরজা আছে, এই তিনটার যে কোনো একটা দিয়ে আমি ঢুকতে পারি, এটা আমি বলতে পারি। তাহলে আমার হাতে অপশন কয়টা? ঢোকার সময় আমার হাতে অপশন কয়টা? আমার হাতে অপশন হচ্ছে তিনটা। মানে there are three ways in which I can enter the room. সো তিনটা পথের যে কোনো একটা ব্যবহার করে আমি রুমে ঢুকতে পারি। এটা হচ্ছে আমার ফার্স্ট ইভেন্ট, ঠিক আছে? ফার্স্ট ইভেন্টটা কি? এন্টার। এখন সেকেন্ড ইভেন্টটা কি? সেকেন্ড ইভেন্ট হচ্ছে আমি তো অলরেডি ঢুকে পড়ছি, এখন আমাকে বের হতে হবে। আমি এখন বের হব। যদি বের হতে চাই তাহলে আমার হাতে অপশন কয়টা? আমি কিন্তু একটা দরজা দিয়ে অলরেডি ঢুকে ফেলছি। সো এখন আমাকে কি করবে? বের হতে হবে। সো যে দরজা দিয়ে আমি ঢুকছি ওই দরজা দিয়ে কিন্তু আমি বের হতে পারবো না। যদি বের হতে না পারি তাহলে আমার হাতে বের হওয়ার অপশন কয়টা আছে? অপশন আছে দুইটা। যদি অপশন দুইটা থাকে তাহলে বের হওয়ার অপশন হচ্ছে দুইটা। সো তিনটা পথের যে কোনো একটা ব্যবহার করে আমি ঢুকতে পারি, বাট যখন বের হব তখন আমার হাতে পথ কয়টা? পথ হচ্ছে দুটা। সো কাউন্টিং প্রিন্সিপাল কিন্তু সেম সেম যে কনসেপ্ট আছে এই কনসেপ্টে ফলো করে। সো এখন আমাকে যদি বলা হয় যে এই দুটো ঘটনা একসাথে ঘটার কতগুলো ওয়ে আছে, আমাকে সিম্পলি কি করতে হবে? এই দুটোকে জাস্ট গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কত পাবো আমি? 6 পাবো। এটাই আমাদের অ্যান্সার, 6। অ্যান্সার হবে হচ্ছে 6। সো দেখলা, এখানে কাউন্টিং প্রিন্সিপাল ইউজ করে আমরা একটা সেম প্রবলেমটা সলভ করতে পারলাম। কাউন্টিং প্রিন্সিপাল, সিমিলারলি পারমিউটেশন ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করতে পারলাম। সো ইট ডাজন্ট ম্যাটার হুইচ মানে পাথ ইউ টেক, যেটা তোমার কাছে ইজি মনে হবে তুমি সেটা ইউজ করবা। সো আমি কিন্তু ইনিশিয়ালি বলে রাখছিলাম যে কাউন্টিং প্রিন্সিপালটা থেকেই কিন্তু পারমিউটেশন কম্বিনেশনের জন্ম। সো কিভাবে আসছে এত ডিটেলসে যাই নাই, বাট তোমরা হয়তোবা একটু ঘাটাঘাটি করলে, যদি মানে ইন্টারেস্ট থাকে, দরকার নাই। কারণ আমার কাছে মনে হয় যে দেয়ার আর বেটার থিংস টু ইনভেস্ট ইন। ফর এক্সাম্পল, তুমি জিওমেট্রিতে টাইম ইনভেস্ট করো, পারমুটেশন কম্বিনেশনে ইনভেস্ট না করে জিওমেট্রিতে করো। কারণ জিওমেট্রিতে যদি তুমি ইনভেস্ট করো তোমার 10 নাম্বার ধরো কমন পেয়ে যাবো তুমি। সো 10 নাম্বারে ফোকাস করবো না, আমি 2 নাম্বারে ফোকাস করবো। অবভিয়াসলি 10 নাম্বারে ফোকাস করবো, বাট স্টিল কারো যদি কিউরিওসিটি থাকে যে আমি জানতে চাই যে কিভাবে আসছে এই ফর্মুলাটা, এটা আমার মধ্যে অনেক কাজ করতো অ্যাডমিশন সিজনে। আমি কেন জানি ম্যাথ করতে পারতাম না, আমার কাছে মনে হতো যে আমার জানা দরকার কোথা থেকে কনসেপ্ট আসছে। এটা ছাড়া আমার কেন যে একটা খুঁতখুঁতে ভাব কাজ করতো, কারণ এটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট লাইফ থেকে এই হ্যাবিটটা তৈরি হয়েছিল। বিকজ ফিজিক্স পড়তাম, ম্যাথমেটিক্স পড়তাম, সবগুলো থিওরি চেষ্টা করতাম যে একদম গ্রাউন্ড আপ থেকে কিভাবে বিল্ড আপ হয়েছে এটা বোঝার। এই জন্য হয়তোবা ওই হ্যাবিটটা থেকে গেছে। বাট অ্যাডমিশন সিজনে দিস ইজ নট আ ভেরি গুড হ্যাবিট আমি বলবো, এন্ড এটা সাজেস্টও করবো না। বাট স্টিল কেউ যদি জানতে চাও অবভিয়াসলি ইউটিউবে ঘাটলেই পেয়ে যাবা। আচ্ছা, এনিওয়েজ আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। দেখো নেক্সট প্রবলেমটাতে কি বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 2 rows বি সিলেক্টেড ফ্রম 3 doors ফর এন্টারিং এন্ড লিভিং এ রুম। আচ্ছা, সো ইন হাউ মেনি ওয়েজ ক্যান 2 rows বি সিলেক্টেড। আচ্ছা, আমাকে ইনিশিয়ালি বলে দিচ্ছে যে আমাকে দুটো ডোর সিলেক্ট করতে হবে ফ্রম 3 doors। অর্থাৎ আমার এনটা কত? এনটা হচ্ছে 3। আমার মোটে দরজা আছে কয়টা? দরজা আছে হচ্ছে 3টা, তাই এনটা হলো 3। এখন আমাকে সিলেক্ট করতে হবে কয়টা দরজা? 2টা। 3টার মধ্যে দুটো সিলেক্ট করতে হবে, তাই আর এর ভ্যালুটা হচ্ছে 2। খুব ভালো কথা। এখন আমাকে বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস 2 rows বি সিলেক্টেড ফ্রম 3 doors ফর এন্টারিং এন্ড লিভিং এ রুম। আচ্ছা, খেয়াল করো তো, আমার কাছে 3টা দরজা আছে, 1 2 3, 1 2 3, 3টা দরজা আছে। আমাকে বলতেছে যে এই 3টা দরজার যে কোনো একটা দিয়ে আমি ঢুকবো রুমে এবং যে কোনো একটা দিয়ে বের হব। এখন খেয়াল করে দেখো তো এখানে কি অর্ডার ম্যাটার করতেছে কিনা। তোমাদেরকে আমি বলছিলাম যে পারমুটেশন এবং কম্বিনেশনে নিয়ে যখনই তুমি কনফিউশনে পড়বা তুমি কি করবা? তুমি চিন্তা করবা যে এখানে কি অর্ডার ম্যাটার করতেছে কিনা, ক্রম ম্যাটার করতেছে কিনা, সিরিয়াল ম্যাটার করতেছে কিনা। যদি ম্যাটার করে তাহলে এটা কি করতে হবে? আমাকে পারমুটেশন করতে হবে। আর যদি সিরিয়াল ম্যাটার না করে তাহলে কি করতে হবে? কম্বিনেশন বা কম্বিনেশনের ফর্ম করতে হবে। তো অর্ডারটা ম্যাটার করতেছে। খেয়াল করো তো, আমি যদি দরজা 1 দিয়ে ঢুকি, হুম, এবং দরজা 2 দিয়ে বের হই, বা দরজা 2 দিয়ে ঢুকি বা দরজা 3 দিয়ে বের হই, এখানে কি অর্ডার ম্যাটার করতেছে? ম্যাটার করতেছে না কিন্তু। আমি যে কোনো অর্ডারে কিন্তু ঢুকতে পারি, বের হতে পারি, কোনো সমস্যা নেই। 3 নম্বর দরজা দিয়ে ঢুকবো, এগেইন 2 নম্বর দরজা দিয়ে বের হয়ে যাব, কোনো সমস্যা কিন্তু নাই। যদি সমস্যা না থাকে, অর্ডার ম্যাটার করতেছে না, তার মানে কি এখানে কম্বাইন করতে হবে বা কম্বিনেশনের ফর্মুলাটি। তাহলে কম্বিনেশনের ফর্মুলা যেহেতু ইউজ করতে হবে, তাহলে দেখো
NCR ফর্মুলা ইউজ করবো আমরা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n কত, n এর ভ্যালু হচ্ছে 3, r কত 3 মাইনাস 2, 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি হয়, 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো, 3। অর্থাৎ এরকম পথ আছে যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, যে তিনটার মধ্যে দুটো দরজা সিলেক্ট করতে পারি রুমটাতে ঢোকার এবং বের হওয়ার জন্য। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে থ্রি। সিম্পলি অর্ডারটা ম্যাটার করতেছে কি করতেছে না এটা জাস্ট আমার আইডেন্টিফাই করতে হবে। আমি যদি দেখি যে অর্ডার ম্যাটার করতেছে বা ক্রম ম্যাটার করতেছে বা সিরিয়াল ম্যাটার করতেছে, তাহলে এটা কি, তাহলে এটা পারমিউটেশন, আর যদি সিরিয়াল ম্যাটার না করে তাহলে এটা কম্বিনেশন। আচ্ছা, হোপফুলি এইটুকু ক্লিয়ার সবার। যদি এটুকু ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু কমপ্লেক্স একটা প্রবলেম দেখি। এটা তোমাদের সবার অ্যাকচুয়ালি সব ধরনের কনসেপ্ট অ্যাড করে একটা প্রবলেম, অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম। এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ব্যাংক থেকে ডিরেক্ট তুলে নিয়েছি আমি একটা প্রবলেম। সো এটা আইবি অ্যাডমিশনের খুবই একটা কমন প্রবলেম, লাইক আইবি অ্যাসপিরেন্টস যারা প্রিপারেশন নেয় পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে গেলে এটা একটা খুবই কমন কোয়েশ্চেন, লাইক আসবেই এটা, এটা মানে এনি আইবি অ্যাসপিরেন্ট ও এটা সলভ করছেই। সো এনএসসি তো যেহেতু এই সেম প্যাটার্নটা ফলো করতেছে, তাই আমার কাছে মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম হতে পারে। আচ্ছা, সো এগেন এই প্রবলেমটা দেখো, কোয়েশ্চেনটা কি বলছে আগে দেখি, পড়ার চেষ্টা করি। কোয়েশ্চেনে বলা হয়েছে যে দেয়ার আর 6 দেয়ার আর 2 ইন এ ফ্যাশন। আচ্ছা, সো কয়জন মডেল, 6 মডেল, 6 মডেলস, model 2 are from Europe, 2 are from South America, 2 are from North America। আচ্ছা, সো ইউরোপ থেকে 2জন মডেল, সাউথ আমেরিকা থেকে 2জন মডেল এবং নর্থ আমেরিকা থেকে 2জন মডেল। এখন বলা হয়েছে যে ইফ অল দ্য সেম কন্টিনেন্ট আর টু স্ট্যান্ড next to each other, কিভাবে করাবো, যেসব মডেল কিনা একই কন্টিনেন্ট থেকে আসছে, এই যেমন ধরো ইউরোপ একটা কন্টিনেন্ট, সাউথ আমেরিকা একটা কন্টিনেন্ট, নর্থ আমেরিকা একটা কন্টিনেন্ট, অর্থাৎ একই কন্টিনেন্ট থেকে যে মডেলটা আসছে তাদেরকে আমরা পাশাপাশি করাবো, তাদেরকে আমরা আলাদা করব না, তারা একসাথে জুটি বেঁধে থাকবেন। তো যদি জুটি বেঁধে থাকেন তাহলে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য ফ্যাশন শো অর্গানাইজার অ্যারেঞ্জ দ্য মডেলস, যদি এটাই সত্য হয় যে একই কন্টিনেন্ট থেকে আসা মডেলরা পাশাপাশি থাকবেন, তাহলে এই টোটাল কতগুলো এই মডেলদেরকে সাজাতে পারবো বা দাঁড় করতে পারবো। এখন এই কোশ্চেনটা দুটো ভাগে মানে ডিভাইড। সো ফার্স্টটা হচ্ছে আমাকে বলা হয়েছে যে একই কন্টিনেন্ট থেকে যে মডেলরা আসবেন তারা কি হয়েছে পাশাপাশি দাঁড়াবেন, তাই না, পাশাপাশি দাঁড়াবেন। যদি পাশাপাশি দাঁড়ান তার মানে কি, ধরো যে এটা একটা মডেল, এটা আরেকটা মডেল। আচ্ছা এক মিনিট, মডেলের আমি নাম দিই, একটা মডেলের নাম দিলাম এ, আরেকটা মডেলের নাম দিলাম এ বি। সো এরা দুজন কি হয়েছে, ইউরোপ থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। সো ইউরোপ থেকে আসছে, এখন এ বি কে কি করতে হবে, পাশাপাশি দাঁড়াতে হবে। এখন এ বি চাইলে এ বি ভাবেও দাঁড়াতে পারে, বি এ হয়েও দাঁড়াতে পারে, তাই না, এরকম করেও দাঁড়াতে পারে, এরকম করেও দাঁড়াতে পারে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং এজ দে আর টুগেদার, অ্যাজ লং এজ এরা দুজন পাশাপাশি আছে, একসাথে আছে। সো এ আগে আছে না বি আগে আছে এটা ম্যাটার করবে না। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু দুজন মডেল আছেন, মডেল যেহেতু দুজন, তার মানে ওনারা কি, ওনাদেরকে আমরা কয়ভাবে সাজাতে পারি, নিজেদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে কতভাবে সাজাতে পারি, দুইভাবে সাজাতে পারি। কিরকম হয়, যে এ বি এই অ্যাসর্টমেন্টে থাকবে অথবা এই অ্যাসর্টমেন্টে থাকবে। তাহলে ইউরোপের যে মডেলরা আছেন তারা নিজেদের মধ্যে কতভাবে মানে সাজানো যেতে পারে, দুইভাবে সাজাতে পারি। সিমিলারলি যারা সাউথ আমেরিকা থেকে আসছে তাদেরকে আমরা এরকম সিমিলারলি দুইভাবে সাজাতে পারি।
সিমিলারলি যারা নর্থ আমেরিকা থেকে আসছে তাদের নিজেদের মধ্যে আমরা দুইভাবে সাজাতে পারি, হয় এ বি এইভাবে অথবা বি এ এইভাবে সাজাতে পারি, ঠিক আছে? এই দুটোর যে কোনো একটাই ভ্যালিড। সো যদি তাই হয়, ইউরোপের মধ্যে দুইভাবে সাজানো পসিবল, নর্থ আমেরিকার মধ্যে দুইভাবে সাজানো পসিবল, সিমিলারলি সাউথ আমেরিকার মধ্যেও দুইভাবে সাজানো পসিবল। এখন কথা হচ্ছে, ধরো আমি যদি ইউরোপে, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা এই তিনটাকে, আমি কি বললাম যে এখানে যে দুজন মডেল আছে তারা পাশাপাশি থাকবে, এই যে এগুলো হচ্ছে আমার মডেলস, এগুলো হচ্ছে আমার মডেলস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মডেলস। সো তাদের মধ্যে কিন্তু আমি দুইভাবে সাজাতে পারি, খুব ভালো কথা। একজনকে আরেকজন থেকে আলাদা করতে পারবো না। অর্থাৎ আমি ধরো যে ইউরোপের একজন মডেল, সাউথ আমেরিকার একজন মডেল, দেন আবার ইউরোপের একজন মডেল, দেন নর্থ আমেরিকার মডেল, এরকম করতে পারবো না আমি। অর্থাৎ ইউরোপ আর ইউরোপ পাশাপাশি থাকবে অলওয়েজ, সাউথ আমেরিকা পাশাপাশি থাকবে, নর্থ আমেরিকা পাশাপাশি থাকবে। এখন নর্থ আমেরিকা 1 আর নর্থ আমেরিকা 2 এর পজিশন আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বাট আলটিমেটলি নর্থ আমেরিকা দুজন একই সাথেই থাকবে, সিমিলারলি সাউথ আমেরিকা দুজনও একই সাথেই থাকবে, ইউরোপ দুজনও একই সাথেই থাকবে। এখন আমি এটা জানলাম যে তাদের নিজেদের মধ্যে তারা দুইভাবে সাজানো পসিবল, এটা এক নম্বর। দুই নম্বরটা কি? দুই নম্বরটা হচ্ছে এই যে ইউরোপিয়ান, এই যে নর্থ আমেরিকান, এই যে সাউথ আমেরিকান, এখন খেয়াল করো তো, এই যে ইউরোপের বান্ডেল, এই যে সাউথ আমেরিকার বান্ডেল, এই যে নর্থ আমেরিকার বান্ডেল, এদেরকে কিন্তু আমি আবার আলাদাভাবে সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি খেয়াল করো, এই যে নর্থ আমেরিকাকে আমি চাইলে ফার্স্ট পজিশনে দিতে পারি, ইউরোপকে লাস্ট পজিশনে দিতে পারি, সাউথ আমেরিকাকে চাইলে লাস্ট পজিশনে দিতে পারি, অথবা সাউথ আমেরিকাকে ফার্স্ট পজিশনে দিতে পারি। এরকম করে কিন্তু চেঞ্জ করা পসিবল। যদি চেঞ্জ করা পসিবল হয় তাহলে সেখানেও কিন্তু আমি একটা নতুন অ্যাসর্টমেন্ট পাচ্ছি। অ্যাসর্টমেন্টটা কত হবে? আমি যদি ইউরোপের যে বান্ডেল, অর্থাৎ ইউরোপের যে দুজন মডেল আছে, এই দুজন মডেলের বান্ডেল, দুজনের যে বান্ডেল আছে, এটাকে যদি এক কল্পনা করি, সিমিলারলি সাউথ আমেরিকার যে দুজন মডেল আছে তাদেরকে যদি একটা বান্ডেল কল্পনা করি, সিমিলারলি নর্থ আমেরিকার যে দুজন মডেল আছেন তাদেরকে যদি আরেকটা বান্ডেল কল্পনা করি, তাহলে আমার মোটা বান্ডেল কয়টা হচ্ছে? বান্ডেল কয়টা? তিনটা বান্ডেল। এই তিনটা বান্ডেলকে আমি কতভাবে সাজাতে পারি? এখানে খেয়াল করো, অর্ডারটা কিন্তু ম্যাটার করতেছে। অর্ডার যদি ম্যাটার করে তাহলে আমরা কি করব? পারমিউট করব। সো আমার টোটাল নাম্বার অফ বান্ডেলস কত? 3। আর তিনজনকে যেহেতু চুজ করতেছি তাই এখানে আর এর ভ্যালু 3। সো 3 ফ্যাক্টরিয়াল আসবে হচ্ছে তোমার 3 ইন্টু 2, মানে হচ্ছে তোমার 6। ইন টোটাল এই বান্ডেলগুলোকে আমি 6টা ওয়েতে সাজাতে পারি। এখন খেয়াল করো, এই বান্ডেলগুলোকে আমি 6টা ওয়েতে সাজাতে পারি, 6টা ওয়েতে সাজাতে পারি। আবার তাদেরকে নিজেদের মধ্যে কতভাবে সাজাতে পারি? ইউরোপের জন্য ইউরোপের মাঝে দুইভাবে সাজাতে পারি, সাউথ আমেরিকার মাঝে দুইভাবে সাজাতে পারি, নর্থ আমেরিকার মাঝেও দুইভাবে সাজাতে পারি। সো সবগুলোকে আমি কি করব? টোটাল নাম্বার অফ ওয়েজ যেহেতু আমার থেকে চাইছে, আমি সবগুলোকে গুণ করে দিব। গুণ করে দিলে কত পাই আমি দেখো, 12, 14, 48। এইটাই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ওয়েজ। সো আমি কি করলাম? এটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করি। ভাগ করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি আমার অ্যাসর্টমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করছি। কি ভাগে ভাগ করছি? এক নম্বর ভাগটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে, আর 2 নম্বর ভাগটা হচ্ছে বান্ডেল গুলোর মধ্যে। দেখো আমি স্টেপ দুটো লিখে রাখি এখানে। সো স্টেপ 1 আমি কি করছি যে কন্টিনেন্টস, অর্থাৎ E1 E2 বা E2 E1 যে কোনো একভাবে সাজাতে পারি, তাই না? সো এটা একটা সাজানোর ওয়ে, এটা আরেকটা সাজানোর ওয়ে। সো মোটে কয়টা ওয়ে এখানে? দুইটা। এই দুইটা কিন্তু ফর এভরি কন্টিনেন্ট। সো ফর এভরি কন্টিনেন্ট, যদি হয়, আমার কন্টিনেন্ট মোটে আছে কয়টা? তিনটা। সো 2 × 2 × 2, এটা একটা ওয়ে পেলাম। এন্ড স্টেপ 2 তে কি হয়েছে? স্টেপ 2 তে সিম্পলি অ্যামং দ্য কন্টিনেন্টস, অ্যামং দ্য কন্টিনেন্টস মানে কি বোঝাচ্ছি? এই যে ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। সো আমি এইভাবে সাজিয়ে কিন্তু এভাবে সাজাতে পারি, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, সাউথ আমেরিকা। সো এইভাবে মোটে কতগুলো বা কতভাবে সাজানো পসিবল? 3p3, এর মানে হচ্ছে 6। সো এই 6টাও গিয়ে পরে এটার সাথে মাল্টিপ্লাই হবে, এন্ড আলটিমেটলি আমার রেজাল্টটা কত হবে?
আলটিমেটলি রেজাল্টটা হবে হচ্ছে তোমার 48। সো এটাকে যদি আরেকটু ভেঙে লিখতে চাও কত হয় ব্যাপারটা, 3p3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট 2-3 বার এটার উপর দিয়ে গো থ্রু করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি কি বুঝাচ্ছি। ফার্স্ট টাইম একটু কনফিউজিং লাগতে পারে, বাট স্টিল যদি কোনো স্পেসিফিক পয়েন্টে ডাউট থাকে আমাকে জানাও, আমি বুঝাই দিচ্ছি। আর যদি তাও সমস্যা থাকে দেন প্রবলেম নাই, রেকর্ডেড থাকতেছে, জাস্ট গো থ্রু ইট আ কাপল অফ টাইমস, দেখবা যে এমনিতেই তোমার মাথায় চলে আসতেছে। আচ্ছা, এটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা আজকে নেক্সট টপিকটাতে যাব। আচ্ছা ঠিক আছে, নেক্সট টপিকটাতে যাই। আজকে হচ্ছে নেক্সট টপিকটা হলো প্রবাবিলিটি, রাইট? প্রবাবিলিটি তো খুবই ইজি, এটা তো সবাই জানোই প্রবাবিলিটি কি। সো প্রবাবিলিটির বেসিক ফর্মুলাটা দিয়ে শুরু করি। প্রবাবিলিটি probability কি, define the desired event, right? So number of desired event possible events, ওকে। সো এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, প্রবাবিলিটি খুবই ইজিলি বোঝো। ধরো যে একটা কয়েন আছে আমার কাছে। সো কয়েনে কি কি পাশ থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল, রাইট? এটা হেড থাকে, একটা টেল থাকে। সো এটার প্রবাবিলিটি কত, আমি যদি একটা কয়েন টস করি, প্রবাবিলিটি অফ কয়েন টস, সো হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। তাহলে আমার ডিজায়ার্ড ইভেন্টটা কি? ধরো আমি চাচ্ছি যে, জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ হেড কত, মানে হেড পড়ার প্রবাবিলিটিটা কত। তাহলে হেডটা কি একটা ইভেন্ট না? সো এই দুটোর মধ্যে যে কোনো একটা যেহেতু 1, আর টোটাল নাম্বার অফ ইভেন্টস কত, যে কোনো দুটোই তো, তাই না? সো হেড হবে অথবা টেল হবে, যেহেতু দুটো অপশন তাই আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস হচ্ছে 2, তাই আমার প্রবাবিলিটি অফ ইভেন্ট হচ্ছে 0.5। আচ্ছা, এটা তো খুবই ইজি একটা ব্যাপার গেল। এখন আরেকটা বিষয় মাথায় রাখো, সেটা হচ্ছে ভ্যালু অলওয়েজ রিমেইনস বিটুইন 0 অ্যান্ড 1। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একটা বিষয় এর প্রবাবিলিটি 0 হতে পারে অথবা 1 হতে পারে। প্রবাবিলিটি 1 হওয়ার মানে হচ্ছে এটা ডেফিনেটলি হবে, ওকে? এটার মানে হলো উইল ডেফিনেটলি হ্যাপেন, ডেফিনেটলি হ্যাপেন। আর 0 মানে হচ্ছে উইল ডেফিনেটলি নট হ্যাপেন। আচ্ছা, কিরকম একটা এক্সাম্পল আমি দেই। ধরো যে একটা কয়েনে একটা পাশ আছে হচ্ছে তোমার হেড, একটা হচ্ছে টেল। এখন তুমি যদি বলো যে এই কয়েনটা টস করলে হেড অথবা টেল এই দুটোর যে কোনো একটা পড়ার প্রবাবিলিটি কত, তাহলে হয় হেড পড়বে অথবা টেল পড়বে, তাই না? তো দুটোর যে কোনো একটাই তো পড়বে। যদি তাই হয় তাহলে প্রবাবিলিটি কত? মোটে 1। কারণ দুটোই যে দুটোই মানে দুটোর যে কোনো একটা আমি বলতেছি যে হয় হেড পড়বে না হয় টেল পড়বে, এইটার প্রবাবিলিটি কত? 1 হবে। এখন আমি যদি বলি যে হেড আর টেল, কয়েনটা টস করো, টস করে এখানে হচ্ছে তোমার লায়ন পড়ার প্রবাবিলিটি কত? আমি বললাম যে লায়ন। সো লায়ন তো কোনো অপশনই নাই। কোন একটা কয়েন আছে, কয়েনের এক পাশে হেড আছে এক পাশে টেল আছে, কোনো লায়ন নাই, দেয়ার ইজ নো লায়ন। যদি লায়ন না থাকে তাহলে লায়ন কি কোনোদিন পড়বে? আমি যতবারই টস করি ডাজন্ট ম্যাটার, মিলিয়ন টাইমস টস করলেও লায়ন জীবনেও আসবে না। যদি না আসে তাহলে আমার প্রবাবিলিটিটা কত হবে? 0 হবে। সো এইটাই অ্যাকচুয়ালি উইল ডেফিনেটলি নট হ্যাপেন যদি 0 হয় প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি যদি 1 হয় তাহলে উইল ডেফিনেটলি হ্যাপেন। হেড অথবা টেলের যে কোনো একটাই পড়বে। আচ্ছা, অথবা ধরো যে কোনো একটা কয়েন আছে, কয়েনের দুই পাশে টেল আছে, এক পাশে হেড এক পাশে টেল না, দুই পাশেই টেল আছে। যদি দুই পাশেই টেল থাকে তাহলে আমাকে যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ টেল কত, 2/2, 1। সো প্রবাবিলিটি অফ মানে টেইল হচ্ছে 1 হচ্ছে, তার মানে উইল ডেফিনেটলি হ্যাপেন। টস করলে আমি অলওয়েজ টেইলই পাবো।
আচ্ছা, এইটুকু ক্লিয়ার হওয়ার কথা। এখন এটা খুবই সিম্পল কথাবার্তা, বাট আমরা দেখবো আসলে কি আসে, কি টাইপের প্রবলেম আসে। সেটাতে যাওয়ার আগে দুই একটা প্রবলেম, মানে সরি, দুই একটা কনসেপ্ট, অ্যাডিশনাল কনসেপ্ট দেখাই দেই। এক নম্বর কনসেপ্টটা হচ্ছে কনজিকিউটিভ প্রবাবিলিটি। কনজিকিউটিভ প্রবাবিলিটি। আর দুই নম্বরটা হচ্ছে ইদার অর প্রবাবিলিটি। ওকে, সো কনজিকিউটিভ প্রবাবিলিটি বলতে আমি কি বোঝাচ্ছি? এটার মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে, আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে একটা বাকেটে, আচ্ছা এরকম, আমার কাছে মোটে 10টা বল আছে, 10 বলস, 10টা বল আছে, ঠিক আছে, 10টা বল আছে। এই 10টার মধ্যে 5টা হচ্ছে রেড বল, 5টা হচ্ছে গ্রিন বল। এখন আমাকে বলা হলো যে 10টা বলের মধ্যে প্রথমবার যখন আমি বলটা পিক করলাম, সো রেড বল পিক করার প্রবাবিলিটি কত? পরপর দুইবার রেড বল পিক করার প্রবাবিলিটিটা কত, এটা আমার থেকে জানতে চাচ্ছে। তো খেয়াল করো, প্রথমবার যখন আমি বল পিক করবো তখন রেড পিক করার প্রবাবিলিটি কত? উপরে 5, নিচে কত? টোটাল বল হচ্ছে 10। এখন দ্বিতীয়বার যখন আমি পিক করবো তখন রেড বল পিক করার প্রবাবিলিটি কত? প্রথমবার কিন্তু আমি অলরেডি একটা রেড বল পিক করে ফেলছি, তার মানে দ্বিতীয়বার গিয়ে আমার রেড বল কয়টা থাকে? 4টা থাকে। এন্ড টোটাল নাম্বার অফ বলস কত থাকে? 9 থাকে। সো আমাকে যখন বলতেছে যে পরপর দুইবার রেড বল পিক করার প্রবাবিলিটি কত, তখন আমি এই যে প্রথমটা এবং এই যে দ্বিতীয়টা দুটো গুণ করে দিব। গুণ করে দিলে আমি যেটা পাবো এটাই হচ্ছে আমার কনজিকিউটিভ প্রবাবিলিটি। সো সিম্পলি কি করবো, আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লিকেশন। সো যদি তুমি দেখো যে কনজিকিউটিভ প্রবাবিলিটি চাচ্ছে, তখন কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লিকেট করতে হবে, ঠিক আছে? তো সামনে প্রবলেম আছে, প্রবলেম দেখলে আরো ক্লিয়ার হবে। সো এনিওয়েজ আমরা মুভ করি। সো ইদার অর প্রবাবিলিটি, ধরো আমাকে বলা হইলো যে আম, আমি যদি একটা কয়েন টস করি, তাহলে হেড অথবা টেল, মানে ইদার অর দ্বারা আমরা কি বুঝাই? অর মানে তো অথবা, অর মানে হচ্ছে অথবা। সো হেড অথবা টেল পড়ার সম্ভাবনা কত, বা হেড অথবা টেল পড়ার প্রবাবিলিটি কত? সো তখন আমাকে কি করতে হবে? ধরো যে আমার টোটাল অপশনস কত, হয় হেড পড়বে না হয় টেল পড়বে, তাই আমার তো অপশন হচ্ছে দুইটা। সো হেড যদি পড়ে এটা একটা অপশন, টেল যদি পড়ে এটা আরেকটা অপশন। এখন আমাকে কি করতে হবে? ধরো যে হেড হাফ, সিমিলারলি টেল পড়ার কত? হাফ। সো আমাকে বলতেছে যে হেড অথবা টেল পড়ার অপশনটা কত। তার মানে কি, দুটো আমাকে যোগ করে দিতে হচ্ছে। যদি দুটো আমি যোগ করে দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি কত। সো হেড পড়ার প্রবাবিলিটি আর হচ্ছে টেল পড়ার প্রবাবিলিটি দুটো জাস্ট যোগ করে দিলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি হেড অথবা টেল পড়ার প্রবাবিলিটি কত, সেটা পেয়ে যাবো। সো সিম্পলি কি করতে হবে? আমাকে অ্যাডিশন করতে হবে। এটার উপরে প্রবলেম আছে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, সো এই দুটো জাস্ট মাথায় রাখবা যে কনজিকিউটিভ প্রবাবিলিটি যদি আসে, কনজিকিউটিভ প্রবাবিলিটি যদি আসে তখন কি করবা? মাল্টিপ্লাই করবা। আর যদি ইদার অর প্রবাবিলিটি আসে তখন কি করবা? মানে অ্যাড করবা। সামনে প্রবলেম আছে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এন্ড বিফোর মুভিং অন টু দ্য লাস্ট কনসেপ্ট, আচ্ছা সো এটা আমি একটু পরে দেখাই, আগে কিছু প্রবলেমস দেখাই, প্রবলেম দেখাই তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা দেখো, so প্রথম কোয়েশ্চেনটা দেখো, 9 pieces of paper numbered consecutively from 1 to 9। আচ্ছা আমার কাছে 9টা পেপার আছে 1 through 9, put into a box। সো একটা বক্সের মধ্যে 9 পিস অফ কাপড়, মানে 9টা কাপড় আমি রাখছি। এগুলোকে নাম্বার করা আছে কিভাবে? 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত নাম্বার করা আছে। এখন বলতেছে if a piece of paper if a piece of paper is drawn at random from the box। এখন এই কাগজগুলোর মধ্যে থেকে আমি যদি যে কোনো একটা র্যান্ডমলি পুল আউট করি বক্স থেকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি হ্যাভ আ নাম্বার গ্রেটার দ্যান 6? আমাকে বলতেছে যে একটা বক্সের মধ্যে 9টা কাগজের টুকরা রাখা আছে, এগুলোতে নাম্বার করা আছে 1 থেকে 9 পর্যন্ত। আমাকে বলা হচ্ছে আমি যদি র্যান্ডমলি যদি একটা কাগজ পুল আউট করি বক্স থেকে, তাহলে সেই কাগজে যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা 6 থেকে বড় হওয়ার প্রবাবিলিটি কত? খেয়াল করো তো, আমার মোটে
আর টোটাল পসিবল ইভেন্টস কত? 9 না? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার যে কোনো একটা আসবে। সো আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস কত? সরি, টোটাল পসিবল ওয়েজ কত? 9। 9 যদি 9 হয়, এখন আমাকে বলতেছে ইট উইল হ্যাভ এ নাম্বার গ্রেটার দেন 6। সো 6 এর থেকে বেশি হইতে হবে। সো 6 এর থেকে বেশি হতে হলে 6 তো বাদ যাবে। 6 এর থেকে বেশি কয়টা আছে? এই যে এই তিনটা আছে, 7 8 9। তার মানে আমার ডিজায়ার্ড ইভেন্ট কত? 3। টোটাল নাম্বার অফ ইভেন্ট কত? 9। তাহলে এটাকে আমি জাস্ট ক্যালকুলেট করব, কত আসে? 1/3। এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি, 1/3। বা এটাকে যদি ভাঙতে চাইলে কত আসবে? 0.33333। এটাই। সো এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। সো কি পেলাম আমি? আমাকে বলা হয়েছিল যে 9টা কাগজের টুকরা আছে, র্যান্ডমলি যদি একটা পুল আউট করি তাহলে সেটাতে যে নাম্বারটা লেখা থাকবে, সেখানে লেখা নাম্বারটা 6 এর চেয়ে বেশি হওয়ার প্রবাবিলিটি কত? 6 এর চেয়ে বেশি হবে কততে, তাই না? সো 6 এর চেয়ে বেশি নাম্বার কয়টা আছে আমার কাছে? এই যে 7 8 9, এই তিনটার যে কোনো একটা হবে। যদি এই তিনটার যে কোনো একটা হয় তাহলে সেটা 6 এর চেয়ে বেশি বড়। তাহলে প্রবাবিলিটি কত হবে? 3/9, ইজ 1/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখি। সো আচ্ছা, এটাতে আমরা পরে আসবো, একদম একদম শেষে আসবো এটাতে। দেখো এই প্রবলেমটা দেখো। সো দেয়ার আর 4 women and 4 men sitting in a waiting room for a job. So একটা চাকরির জন্য ওয়েটিং রুমে 4জন মহিলা এবং 4জন পুরুষ বসে আছে। If two of the applicants are selected at random, what is the probability that both will be women? আমাকে বলতেছে যে এই যে 4জন ওমেন আছে এবং 4জন মেন আছে, এদের মধ্যে থেকে আমি যদি র্যান্ডমলি পিক করি, তাহলে র্যান্ডমলি যদি দুইজনকে চুজ করি, তাদের দুইজনেরই ওমেন হওয়ার প্রবাবিলিটিটা কত? এখানে আমাদের কনজিকিউটিভ যে প্রবাবিলিটির ফর্মুলাটা, কনসেপ্টটা, সেটা এখানে কাজে লাগবে। কনজিকিউটিভ প্রবাবিলিটি। কেন কনজিকিউটিভ প্রবাবিলিটি? খেয়াল করো তো। কারণ হচ্ছে আমি প্রথমে একজনকে চুজ করলাম, দেন আবার আরেকজনকে চুজ করলাম। সো একজনকে করছি, তারপরে আবার আরেকজনকে করছি, দুইটা ঘটনা পর পর ঘটছে, একটার পরে আরেকটা ঘটছে। সো কনজিকিউটিভলি ঘটছে। যেহেতু একটার পরে আরেকটা ইভেন্ট ঘটছে, এই জন্য এটাকে আমরা বলতেছি যে কনজিকিউটিভ ইভেন্টস। যেহেতু কনজিকিউটিভ ইভেন্টস, এই জন্য এটাকে আমরা কনজিকিউটিভ প্রবাবিলিটির ফর্মুলা ইউজ করে করব। সো প্রথম সিনারিওটা চিন্তা করো, যে আমি জানতে চাচ্ছি যে একজনকে আমি, ফার্স্ট সিনারিও, এখানে একজন ওমেন আসবে। সো একজন ওমেন আসার প্রবাবিলিটিটা কত? টোটাল ওমেন হচ্ছে 4। টোটাল নাম্বার অফ ইন্টারভিউয়ার্স কত? ইন্টারভিউজ হচ্ছে 8। তার প্রবাবিলিটিটা হচ্ছে হাফ। এখন দ্বিতীয় সিনারিওতে একজন ওমেন আমি অলরেডি নিয়ে ফেলছি। যদি নিয়ে ফেলি তাহলে আমার ওমেন বাকি আছে কয়জন? বাকি আছে হচ্ছে -1 বা 3জন ওমেন। আমার টোটাল যে ইন্টারভিউজ বা টোটাল যে কয়জন ইন্টারভিউ দিতে আসছে বা যারা ওয়েটিং রুমে বসে আছেন, তাদের সংখ্যাটাও কিন্তু কমে যাবে, 1 কমে যাবে। তাহলে আমার নতুন প্রবাবিলিটিটা হবে হচ্ছে 3/7। এখন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ উইল বি ওমেন? সো দুজনকেই ওমেন হতে হবে। যেহেতু দুজনকেই ওমেন হতে হবে, তাই আমার কি করতে হবে? এই যে সিম্পলি এই দুটোকে গুণ করে দিব। প্রথম প্রবাবিলিটি ইন্টু দ্বিতীয় প্রবাবিলিটি, 3/14। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। সো কনজিকিউটিভ প্রবাবিলিটির ফর্মুলাটা এইরকম সিচুয়েশনে অ্যাপ্লাই করবা, যখন দেখবা যে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটতেছে, এন্ড দেন তোমাকে বলা হচ্ছে যে দুটো ঘটনা একসাথে ঘটার প্রবাবিলিটিটা কত। যখনই তোমাকে বলতেছে যে দুটো ঘটনা একসাথে ঘটার প্রবাবিলিটি কত, তখনই তুমি গুণ করে দিবা। জাস্ট প্রথমটার প্রবাবিলিটি ইন্টু পরেরটার প্রবাবিলিটি, দুটো গুণ করলেই তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা, এখন আমরা ইদার অরের একটা প্রবলেম দেখি, যে ইদার অরে কি টাইপের প্রবলেম নরমালি আসে। সো এই জিনিসটা কিন্তু খুব মাথায় রেখো যে এটা অনেক কমন একটা টাইপ। এই কনসেপ্টটা মাথায় রাখলে পারমুটেশন কম্বিনেশনে যে কনসেপ্টগুলো শিখে আসছো, ওখানেও দেখবা যে এই সেম কনসেপ্টগুলো ইউজ হচ্ছে। এই কনজিকিউটিভ প্রবাবিলিটি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো এটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবা, বিকজ এরকম প্রবলেম অনেক বেশি এনকাউন্টার করবা। এইগুলো মানে মানে টেস্ট টেকারদের অনেক ফেভারিট একটা টাইপ আর কি। সো অনেক বেশি কমপ্লেক্স করা যায়, বাট তোমাদেরকে এত বেশি কমপ্লেক্স করবে না, তোমাদের জন্য এত বেশি কমপ্লেক্স করবে না। সিম্পলি জাস্ট যে বেসিকটা শিখালাম এইটা জাস্ট মাথায় রেখো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম প্রবলেম সলভ করে ফেলতে পারতেছো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমে বলছে যে
A bag contains 6 red balls. আচ্ছা, red ball কয়টা? 6টা। 4 blue balls. Blue balls কয়টা? 4টা। 5 green balls. Green ball কয়টা? 5টা। এখন তাহলে টোটাল নাম্বার অফ বলস কয়টা দেখো তো? টোটাল বলস হচ্ছে 6 4 10 5 15 15। এখন বলতেছে টু বলস আর ড্রন ওয়ান আফটার another without replacement. What is the probability that either both are red or both are green? So two balls are drawn one after another without replacement. What is the probability that either both are red or both are green? So প্রথমে আমাকে দেখতে হবে যে এটা কিন্তু অনেক বেশি কি বলে একটা লেয়ার একটা কোয়েশ্চেন, বেশ কয়েকটা স্টেপ করে দেন তোমাকে সলভ করতে হবে। সো প্রথমে আমাকে ইদার বোথ আর রেড এটাকে বের করতে হবে, দেন বোথ আর গ্রিন এটাও বের করতে হবে, দেন ওর যেহেতু দেয়া আছে তার মানে আমাকে এটা কি করতে হবে, অ্যাড করতে হবে, দুটো প্রবাবিলিটি জাস্ট অ্যাড করতে হবে। তাহলে খেয়াল করো, সো প্রথম সিনারিওতে বোথ আর রেড, বোথ আর রেড এটা হচ্ছে আমার প্রথম সিনারিও। সো তাহলে রেড বল কয়টা ছিল? 6টা আউট অফ 15, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। এন্ড দ্বিতীয়বার যখন পিক করলাম তখন ওটাও যদি রেড বল হয় তাহলে এই 6টা থেকে রেড বল কয়টা হয়ে যাবে? কমে একটা কমে যাবে, 5টা রেড বল, টোটাল নাম্বার অফ বল 15 থেকে কত হয়ে যাবে? 14। খুব ভালো কথা। তাহলে বোথ আর রেড এটা হওয়ার প্রবাবিলিটি কত? একটু আগে আমরা শিখে আসলাম, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে 5/14। আচ্ছা, এটা আমরা রাখলাম, এটা আমরা রাখলাম। এখন সেকেন্ড সিনারিওতে কি বলছে? বোথ আর গ্রিন। বোথ আর যদি গ্রিন হয় তখন কি রকম সিচুয়েশন হবে আমরা একটু দেখি। বোথ আর গ্রিন। সো প্রথম বলটা আমি পুল আউট করব, তখন গ্রিন বল কয়টা? 5টা বল, 5 আউট অফ 15। দ্বিতীয় বলটা করতেছি গ্রিন বল, এটাও গ্রিন বল হতে হবে, তার মানে গ্রিন বল একটা যেহেতু পিক আপ করে ফেলছি তাহলে গ্রিন বল একটা কমে যাবে, 4 হয়ে যাবে অ্যান্ড 14 হয়ে যাবে। তাহলে টোটাল কত, মানে কনজিকিউটিভ প্রবাবিলিটি কত? 5/15 ইন্টু 4/14। সো এটা আমি রাখলাম। এখন আমাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইদার বোথ আর রেড, ইদার বোথ আর রেড অর বোথ আর গ্রিন। তার মানে ইদার বোথ আর রেড অর বোথ আর গ্রিন, যেহেতু ইদার আর ইউজ করছে তার মানে এই যে এই প্রবাবিলিটিটা, এই প্রবাবিলিটি আর এই প্রবাবিলিটি এই দুটোকে যোগ করে দিতে হবে। এই দুটোকে যোগ করে দিলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। কেন যোগ করতেছি? কারণ এখানে কি আছে? ইদার ডট 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 অর আছে। এই জিনিসটা মাথায় রাখবা, ইদার অর থাকলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। এই বোথ আর রেড এর প্রবাবিলিটি আমি বের করছি, বোথ আর গ্রিন এর প্রবাবিলিটি এটাও আমি বের করছি। এখন এই দুটো জাস্ট যোগ করে দিলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। সো যোগ করি, কত আসে দেখো। 6 into 5 divided by 15 14 plus 5 into 4 divided by 15 14। ক্যালকুলেট করো, 15 into 14 উপরে কত আসে? উপরে আসে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 30, এটা হচ্ছে তোমার 20, মানে হচ্ছে 50। 50 কে আমি ভাঙতে পারি 5 into 10, 5 3, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, আসে হচ্ছে তোমার 5/21। আমার অ্যান্সার হচ্ছে 5/21। অ্যান্সার কত? 5/21। এগেন স্টেপ বাই স্টেপ যদি আগাও, প্রবলেমটা কিন্তু খুব বেশি যে জটিল ব্যাপারটা এমন না, বাট লেয়ার্ড কিন্তু বেশ কয়েকটা স্টেপে করতে হচ্ছে। সো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দেখবা যে অনেক ইজিলি সলভ করে ফেলতে পারতো। সেগুলো কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, তোমাকে একটু মাথা খাটালেই দেখবা যে ইজিলি পেরে যাচ্ছ। এর চেয়ে অনেক অনেক বেশি ডিফিকাল্ট করা পসিবল, বাট এনএসইউ ব্র্যাক এত ডিফিকাল্ট করবে না, দরকার নাই আসলে। এইটাতেই ছেলেপেলে আটকায় যায়। সো এইটাতেই যদি আটকায় যায় তোমাকে মানে হুদাই র্যান্ডমলি অনেক বেশি কঠিন কোশ্চেন করে লাভ নাই আসলে। সো এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে বইয়ের যতগুলো প্রবলেম আছে এই রিলেটেড ইদার অরের অথবা কনজিকিউটিভ প্রবাবিলিটির সবগুলো দেখবে অনায়াসে করে ফেলতে পারতেছো। স্টিল যদি প্রবলেম হয় আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে তোমরা জাস্ট ড্রপ করবা প্রবলেমগুলো, আমরা সলভ ক্লাসে সবগুলো নিয়ে আলোচনা করবো আর কি। আচ্ছা, সো প্রবাবিলিটি আমি শেষ করতে চাচ্ছি লাস্ট একটা কনসেপ্ট দিয়ে। এই কোয়েশ্চেনটাতে খুবই কমন একটা কোয়েশ্চেন, যদি জানা থাকে কনসেপ্টটা তাহলে দেখবা যে খুবই ইজিলি সলভ করতে পারতেছো, আর না হলে জাস্ট মাথা চুলকাতে হবে এক্সাম হলে। সো দেখি, আমরা একটু দেখি। সো প্রবলেমটা আমি আগে দেখাবো, দেন কনসেপ্টটা স্লাইডে এক্সপ্লেন করব। দেখো কি বলা আছে কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনটাতে বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফ্লিপিং আ ফেয়ার কয়েন
আচ্ছা, ফেয়ার কয়েন জিনিসটা কি? সো ফেয়ার কয়েন, হোয়াট ইজ ফেয়ার কয়েন? ফেয়ার কয়েন দ্বারা এটাই বোঝায় যে তুমি যদি একটা উম, ধরো যে র্যান্ডম একটা কয়েন নিছো, 2 টাকার একটা কয়েন নিছো, কয়েন নিয়ে তুমি যদি টস করো, টস করলে তুমি যদি মিলিয়ন টাইমস টস করো, তুমি যদি 1 কোটি বার, 1000 কোটি বার টস করো, টস করলে দেখবা যে আহ শাপলা এক পাশে থাকে, আরেক পাশে কি থাকে, আরেক পাশে হচ্ছে তোমার শেখ মুজিব থাকে। এক পাশে শাপলা, এক পাশে শেখ মুজিব। আচ্ছা, সো শাপলা পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, আর আরেকদিকে শেখ মুজিবুর রহমান পড়ার প্রবাবিলিটি হচ্ছে তোমার হাফ। ঠিক আছে, সো তুমি যদি 1000 কোটি বার, আচ্ছা তুমি যদি 50 বার করো, দেখা যাচ্ছে যে 20 বার হয়তো বা শাপলা পড়ছে, 20 বার হয়তো বা মানুষ পড়ছে। এরকম না হয়ে যদি তুমি 1000 কোটি বার করো, তাহলে দেখবা যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 50-50 হবে, লাইক 50% প্রবাবিলিটি। অর্থাৎ অর্ধেক সময় শাপলা পড়বে, অর্ধেক সময় মানুষ পড়বে। যদি এরকম হয়, এটাকে আমরা বলি ফেয়ার কয়েন। ঠিক আছে, ফেয়ার কয়েনে চান্সটা হচ্ছে 50-50, 50-50, বা এটাকে আমরা বলি যে ইকুয়াল চান্স। মানে শাপলা পড়ার প্রবাবিলিটিও যেটা, মানুষ পড়ার প্রবাবিলিটিও সেম। ঠিক আছে, যদি এটাই হয়, তাহলে এখন খেয়াল করো যে আমাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফ্লিপিং আ ফেয়ার কয়েন থ্রাইস। অর্থাৎ এরকম একটা ফেয়ার কয়েন আমি কি করব, 3 বার টস করব, 3 বার টস করব, 3 বার টস করে অ্যান্ড গেটিং অ্যাট লিস্ট আ হেড ওয়ান্স। অর্থাৎ এই 3 বার টস করে অ্যাট লিস্ট একবার হেড পড়ার প্রবাবিলিটি কত? কোশ্চেনটা মাথায় রেখো ভালো করে। আমাকে বলা হলো যে একটা ফেয়ার কয়েন আমি 3 বার টস করব, এবং 3 বার টস করার পরে অ্যাট লিস্ট একবার হেড পড়ার প্রবাবিলিটিটা কত, এটা আমার থেকে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, সো এই টাইপের প্রবলেম সলভ করার আগে তুমি আমাকে বের করে ফেলবা যে এই হেডটা একবারও না পড়ার প্রবাবিলিটিটা কত, এটাকে আমি বের করতে হবে। যে আহ তুমি একটা জিনিস খেয়াল করো যে হেড একবারও পড়তেছে না। হেড একবারও পড়তেছে না। তুমি টস করলা, প্রথমবার টেল পড়ছে, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3 বার টস করলে একবারও যদি হেড না পড়ে, সেটার প্রবাবিলিটি কত, এটা যদি তুমি বের করে ফেলতে পারো, তাহলে লিস্ট একবার হেড পড়ার প্রবাবিলিটিটা কত হবে, এটা তুমি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এক্সকিউজ মি, আমার লিটারালি গলা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, ওকে, দেখো, সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফ্লিপিং এ ফেয়ার কয়েন থ্রাইস? সো আমি কি করব, একটা ফেয়ার কয়েন 3 বার টস করব, এন্ড এই 3 বার টস করে লিস্ট একবার আমি কি চাচ্ছি, হেড চাচ্ছি। যদি লিস্ট একবার হেড চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে যে একবারও হেড না আসার প্রবাবিলিটিটা আমাকে বের করতে হবে। হুম সো খেয়াল করো, আমি প্রথমবার টস করলাম, হেড আসলো। আচ্ছা দাঁড়াও, আমরা একটু আগে কি শিখলাম, যে কনজিকিউটিভ প্রবাবিলিটি শিখলাম না? যদি কনজিকিউটিভ প্রবাবিলিটি শিখে থাকি, তাহলে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো যে কোন একটা ইভেন্ট না ঘটার প্রবাবিলিটি কত, এটা আমরা কিন্তু বের করতে পারবো। ধরো যে আমি একটা কয়েন টস করলাম, এখানে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ, টেল আসার প্রবাবিলিটি হাফ, তাই না? টেল আসার প্রবাবিলিটি হাফ। তো আমি এখন কি বের করতে যাচ্ছি, আমি বের করতে যাচ্ছি যে মানে হেড একবারও না আসার প্রবাবিলিটি আমি বের করতে যাচ্ছি। তো তাহলে দেখো, প্রথমবার আমি টস করলাম, ফার্স্ট টস, ফার্স্ট টসে হেড আসবে না, হেড আসতেছে না, অর্থাৎ তার মানে কি, হেড যদি না আসে তার মানে কি টেল আসবে, টেল আসার প্রবাবিলিটি কত, হাফ। দ্বিতীয় টস, দ্বিতীয় টসে আমি কি চাচ্ছি, হেড না আসুক, টেল আসুক, টেল আসার প্রবাবিলিটি কত, হাফ। তৃতীয় টস, তৃতীয় টসে আমি চাচ্ছি হেড না আসুক, টেল আসুক, টেল আসলে প্রবাবিলিটি কত, হাফ। এখন আমাকে যদি বলা হয় যে এই 3 বার টস করলাম, 3 বার টস করার পরেও একবারও হেড না আসার প্রবাবিলিটি কত, আমি সিম্পলি এই তিনটা মাল্টিপ্লাই করবো। একটু আগে কিন্তু কনজিকিউটিভ প্রবাবিলিটিতে এটাই শিখলাম আমরা, তাই না? এই তিনটাকে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, কত আসছে দেখো, 1/8। এটা হচ্ছে হেড একবারও না আসার প্রবাবিলিটি, এটা হচ্ছে 1/8। হেড একবারও না আসার প্রবাবিলিটি হচ্ছে 1/8। এখন আমার থেকে চাইছে এটা কি, আমার থেকে চাইছে যে লিস্ট একবার যেন হেড আসে। তুমি এখন আমাকে একটা জিনিস বলো তো, যে
তিনবার টস করে একবারও হেড আসে নাই, এটার প্রবাবিলিটি কত বের করলাম আমরা? 1/8। 1/8। তার মানে কি? তার মানে আমার যে টোটাল প্রবাবিলিটি, এখান থেকে যদি আমি 1/8টা বাদ দিই তাহলে কত আসে? 7/8। অর্থাৎ এইখানে এই যে এইটুকুতে probability of head is 0। অর্থাৎ এইটুকুতে আমি কি বুঝাইছি? এইটুকুতে আমি বুঝাইলাম যে আমি তিনবার টস করলাম, টস করে একবারও হেড আসে নাই, একবারও হেড আসে নাই। যদি একবারও হেড না আসে সেইটার প্রবাবিলিটি হচ্ছে 1/8। এখন তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমার টোটাল প্রবাবিলিটি 1, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এই টোটাল প্রবাবিলিটি থেকে যদি আমি এই যে প্রবাবিলিটি অফ হেড 0 আসার প্রবাবিলিটি এটা যদি বাদ দিয়ে দেই, তার মানে কি? তার মানে বাকি যে প্রবাবিলিটিটা আছে, বাকি যে 7/8টা আছে, বাকি যে 7/8টা আছে, এই 7/8 অবশ্যই অবশ্যই লিস্ট একবার হলেও হেড আসবে। আমি কি বুঝতে পারলাম? আরেকবার শোনো, এখানে আমি কি বের করছি? আমি এখানে বের করছি যে মানে হেড তিনবার আমি টস করব, তিনবার টস করে একবারও হেড না আসার প্রবাবিলিটি এখানে আমি বের করে ফেলছি 1/8। সো এটা যদি আমি আমার টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি কত? 7/8। এই 7/8 যে আছে, এই 7/8 অবশ্যই অবশ্যই একবার না একবারও হেড আসছেই। একবার আসতে পারে, দুইবার আসতে পারে, তিনবারও আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমি কিন্তু এই যে হেড না আসার যে প্রবাবিলিটি 1/8 এটা কিন্তু অলরেডি এই 1 থেকে বাদ দিয়ে দিছি, এটা কিন্তু অলরেডি এলিমিনেট করে ফেলছি। তার মানে এই যে 7/8 পেয়ে গেলাম আমি। 7/8 আমি কি পাচ্ছি? যে এখানে লিস্ট হেড একবার না একবার আসেই। এন্ড আমাদের কোশ্চেনে কিন্তু এক্স্যাক্টলি এটাই চাইছে। দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং লিস্ট আ হেড ওয়ান্স? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 7/8। সো আমি বোঝানোর চেষ্টা করলাম, একটা ইনটুইটিভ গ্রাস দেওয়ার চেষ্টা করলাম, হোপফুলি বুঝতে পারছো। যদি না বোঝো তাও তোমাদের বোঝারও দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি দেখো আমি যে ফর্মুলাটা দিচ্ছি এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করবা। কখন অ্যাপ্লাই করবা? দেখো, যদি তোমাকে বলে যে probability probability of occurring, আচ্ছা এই অকারিং বানান কি আমি ঠিক লিখছি? লেট মি গিভ ইট এ লুক। অকারিং বানান কি ঠিক লিখছি? আর কি একটা না দুইটা? আচ্ছা, অকারিং এর দুইটা আর, ঠিক আছে। সরি, আমি একটু বেশি কি বলে, আচ্ছা যাই আসে না। এক অকারিং অ্যাট লিস্ট, প্রবাবিলিটি অফ অকারিং অ্যাট লিস্ট ওয়ান্স, ঠিক আছে? অকারিং বানান ঠিক আছে বাই দ্য ওয়ে। সো প্রবাবিলিটি অফ অকারিং অ্যাট লিস্ট ওয়ান্স, অর্থাৎ একটা ইভেন্ট যদি আমাকে এরকম বলে যে এই সার্টেন ইভেন্টটা অ্যাট লিস্ট একবার ঘটার প্রবাবিলিটিটা কত, তুমি কি করবা? সিম্পলি মাইনাস 1 minus probability of not happening। আচ্ছা, so probability of not occurring at all। সো আমি কি করলাম? আমাকে যদি বলা হয় যে একটা সার্টেন ইভেন্ট এটা অ্যাটলিস্ট একবার ঘটার প্রবাবিলিটি কত, এটা আমাকে যদি বের করতে বলে আমি কি করব? এক থেকে বাদ দিব। কি বাদ দিব? প্রবাবিলিটি অফ নট অকারিং অ্যাট অল। সো কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি প্রবলেমের থ্রুতে বুঝাই দিছি। দেখো, খুবই ইউজফুল একটা ফর্মুলা, এত কিছু চিন্তা করতে হবে না, সিম্পলি ক্যালকুলেট করবা, কাজ শেষ। সো এখানে আমি কি করছিলাম? আমার প্রবাবিলিটি ছিল 1 থেকে হেড তিনবার যদি টস করি একবারও হেড না আসার প্রবাবিলিটি কত ছিল? হাফ 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 1 মাইনাস এই যে ধরো 1/8, 7/8 এখান থেকে ইজিলি পেয়ে গেছিলাম। সো এটার মানে কি? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ অকারিং অ্যাট লিস্ট ওয়ান্স। তার মানে এর মধ্যে এই যে ইভেন্টটা অ্যাট লিস্ট ঘটবে, অ্যাট লিস্ট একবার হলেও ঘটবে, এটাই অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে। সো এটা নিয়ে কি কোনো ডাউট আছে? হোপফুলি এটা ক্লিয়ার সবার। এটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে
তাহলে আজকে কি আর কিছু আছে? না, আজকে এই পর্যন্তই। যদি সোফার যত কিছু পড়ালাম এটা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। ইন দ্য মিন টাইম যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবভিয়াসলি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবা, এন্ড সলভ ক্লাসে আমরা ট্রাই করবো এগুলো অ্যাড্রেস করার। আচ্ছা, তাহলে যদি কোনো প্রবলেম না থাকে, কোয়েশ্চেন থাকলে করতে পারো একদম শেষ মোমেন্টে। আর যদি না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ফাহিম দেখতেছি লাইক দিচ্ছে অনেকগুলা। এনিওয়েজ, হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো সবাই। যদি বুঝতে পারো তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এগেন।